আচ্ছা এখন হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, জি। আসসালামু আলাইকুম। জিতু ভাই আপনাকে আমি চিনি। আপনার সাথে যেটা আমি বলেছেন যে জি। Facebook এ আমার আপনার সাথে এড আছে। আমি আসলে ঢাকা ভার্সিটি ফাইন্যান্স থেকে BBA MBA করেছি। আমি এখন ইনিশিয়ালি আমি ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড ক্র্যাবে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে ১ বছর ছিলাম। সিন্স দেন আমি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে ম্যানেজার হিসেবে লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে কর্মরত আছি। আমার হচ্ছে আমি CFA করছি। CFA লেভেল 1 শেষ হয়েছে, লেভেল 2 ক্যান্ডিডেট আমি। তো ভেরি অ্যাডিশনালি নাইস। CMA US এর এই অ্যাডভার্টাইজমেন্টটা বেসিক্যালি আপনার থেকেই ফেসবুক সম্ভবত আপনার ফেসবুক আইডি থেকেই ফার্স্ট আমি দেখেছি। তো ওইটা দেখার পর একটু ইন্টারেস্ট কিউরিওসিটি এসেছে, তাই আর কি মানে আমি মানে মানে ইন্টারেস্টেড আর কি এটা নিয়ে আর একটু পড়াশোনা করার বা একটু প্রোগ্রেস করার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। আমি দেখতে পাচ্ছি কাজী ইমরান ভাই, আনমিউট করে বলবেন সংক্ষেপে। কাজী ইমরান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করছি। আর ICME আসলে পার্ট 1 করছিলাম, এরপরে আর ইয়ে করা হয় নাই। আর এমনি স্কয়ার ফার্মাসি ডিগ্রি আছে এক্সিকিউটিভ হিসেবে অ্যাকাউন্ট্যান্ট। ওকে, ভালো, খুবই সুন্দর। আচ্ছা, তবে আনোয়ার হোসেন ভাই আনমিউট করে নেবেন, আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি আনোয়ার হোসেন, আমি ইসলামী ব্যাংকে আছি প্রিন্সিপাল অফিসার হিসেবে। আচ্ছা আর আচ্ছা MBA করেছি মেজর মার্কেটিং এ রাজশাহী ইউনিভার্সিটি থেকে। আর আচ্ছা আচ্ছা ICSB থেকে ACS করেছি। তো আচ্ছা। আজকে মেইলে এটা পাওয়ার পরে আমি মনে হলো যে একটু নিয়ম কানুন কি অবস্থা দেখি, যদি আমার সাথে যায় তাহলে আমি একটু আগ্রহ প্রকাশ করছি। মানে আপনাদের আর কি। ইসলামী ব্যাংকের একটা জি, জি। 4-5 জনের একটা গ্রুপ আমার সাথে অলরেডি অধ্যয়নরত। করছে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কামাল ভাইকে হয়তো চেনেন, গুলশান ব্রাঞ্চে। হ্যাঁ, গুলশান ব্রাঞ্চে কারো মানে একটু চিনি আমি চিনি। কামাল ভাই আছে, তারপরে আমার সালে ভাই। আমার সালে ভাই চিনি আমি চিনি। আচ্ছা আচ্ছা, যাক খবর পেলাম। ওকে, জি, জি, ধন্যবাদ। জি। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি আব্দুল্লাহ ফাহাদ ভাই। আসসালামু আলাইকুম। আমি আব্দুল আল ফাহাদ। আমি বরাবরই একজন বিজনেস স্টাডিজের স্টুডেন্ট। তো Very আমার good. BBA MBA হচ্ছে যথাক্রমে মার্কেটিং এবং HRM এ। বাট যেহেতু আমার মেজর ছিল আসলে অ্যাকাউন্টিং এর বাইরের কোনো একটা সাবজেক্ট, তো স্বাভাবিকভাবেই আমি বেশ কিউরিয়াস যে আসলে CMA তে আসলে কি নিয়ে ডিল করা হবে। বাট কাজ করছি বর্তমানে একটা ব্যাংকে, আচ্ছা আচ্ছা, প্রায় 10 বছর হলো আর কি। কোন ব্যাংকে আছেন ভাই? আমি ন্যাশনাল ব্যাংকে আছি। আচ্ছা আচ্ছা ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করছি আর কি। আউট অফ Very good. ঢাকা আমার পোস্টিং আর কি আপাতত। আচ্ছা তো আচ্ছা, এই আর কি আমার সম্পর্কে। ওকে, নাইস টু মিট ইউ। রুবায়েত ভাই। থ্যাংক ইউ। আমি রুবায়েত সরোয়ার। আমি চাকরি করি তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে। Okay. আমি ম্যানেজারের ইনচার্জ হিসেবে আছি। আমি মূলত ইঞ্জিনিয়ার, বাট আমি MBA করেছি অ্যাকাউন্টিং এ ঢাবি থেকে। আচ্ছা আর আচ্ছা, আমি পার্ট কোয়ালিফাইড CS CMA CS, কিন্তু বেশ কিছুদিন ধরে আমি আসলে হচ্ছে না পাস, একটা জায়গায় যে স্টাক হয়ে গেছে। আমি আচ্ছা, 17তে CMA US রেজিস্ট্রেশন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে আমার মনে হয় এর আগেও মেসেঞ্জারে হ্যাঁ, কথা কথা হয়েছে হয়েছিল। গত বছর বাট সম্ভবত। হ্যাঁ, গত না আরো আগে হয়েছিল মনে আরো হয়। আগে, এক্স্যাক্টলি। বাট হয় নাই পড়া। আমি বইটাও কিনছি, কিছু পড়ছি, কিন্তু পরীক্ষা দেওয়ার চ্যালেঞ্জটা নেওয়া হয় নাই। তো আচ্ছা আমি আচ্ছা, যখন কিছুদিন আগে মনে দেখলাম যে আপনারা বেশ 3-4 জন পাস করছেন, তারপর দেখলাম যে মানে মনে হইলো যে আরেকবার একটা চান্স মানে করি। অনেকটা গল্পটা আমার মতোই আর কি। আমিও একদম পিওর বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম না। আমার ফার্স্ট গ্রাজুয়েশন ইন্টারন্যাশনাল রিলেশনস, পরে কোনোভাবে ব্যাংকিং সার্ভিসের কারণে নিজেকে ডাইভার্ট করে ফেলছি আর কি এখন। আর 2014 সালে আমি প্রথম আসলে CMA US সম্পর্কে জানি। 2014-তে আরেকজন ব্যাংকার আমাকে, মানে উনি সে সময় কোয়ালিফাইড ছিল উনি। উনি কোয়ালিফাই করার পরে দেশের বাইরে আছে এখন। উনি আমাকে বই পুস্তক সব দিয়ে গেছে, কিন্তু আমি জানতাম না হাউ টু স্টার্ট, মানে এক্সাম সিস্টেমটার ডিফারেন্সের কারণে। যাই হোক, অনেক পথ পাড়ি দিয়ে পরে 2020 সাল থেকে আর কি এটার পেছনে লাগছে। থ্যাংক ইউ রুবায়েত ভাই। থ্যাংক ইউ। মঞ্জুর আহমেদ। আমি মঞ্জুর আহমেদ। আমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স করছি ঢাকা কলেজ থেকে, অনেক আগেই করেছি। তারপরে ফাইন্যান্সে MBA করেছি। তারপরে ইন্স্যুরেন্সের 1000 নম্বর একটা প্রফেশনাল লেখাপড়া আছে, ইন্স্যুরেন্স একাডেমিতে করতে, সেটা করেছি।
তারপরে আপনার এলএলবি করেছি, তারপরে সিএ আমার ফার্স্ট লেভেলটা করা আছে, এসিসিএ ফাইনাল লেভেলে 400 নম্বর বাকি আছে। ওকে ভাই, তো অনেক কিছু করে ফেলছেন। আমি এখন আসলে আপনার সাথে আমাকে রেকর্ডিংটা আপনার যদি দিয়ে দিন, আমি একটা পার্সোনাল কাছে বেরিয়ে যেতে পারি। হ্যাঁ, কাইন্ডলি যদি রেকর্ডিং দিতেন আমার খুব উপকার হবে। ওকে ওকে, না রেকর্ডিং হচ্ছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ওকে ভাই, মোহাম্মদ শফিকুল। শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম, রাজশাহী ইউনিভার্সিটি থেকে ফিনান্সে বিবিএ করেছি। ইনফ্যাক্ট লাস্ট ইয়ারে হচ্ছে আমার বিবিএ শেষ হয়েছে। আর আচ্ছা। এখন আছে হচ্ছে, আমি এমবিএ করিনি এখনো, এখন আচ্ছা, আছি আপাতত আকিজ গ্রুপে অ্যাকাউন্টসে আছি। আর হচ্ছে সিএমএ নিয়ে ইন্টারেস্টেড, দ্যাটস ওয়াই আই এম হিয়ার টু পার্টিসিপেট। থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ। সানিউল ইসলাম, সানিউল ভাই। সানিউল ভাই। সানিউল ভাই শুনতে পাচ্ছি না, আপনি মনে হয় ডেস্কটপে সম্ভবত। না, কোনো সাউন্ড পাচ্ছি না। ওকে, আমরা আবার আসবো আপনার কাছে। আচ্ছা, সাজ্জাতুল করিম ভাই। হ্যালো, আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি মোহাম্মদ সাজ্জাতুল করিম। আমি পড়াশোনা করেছি এমবিএ ইন এগ্রি বিজনেস, আর আমি বর্তমানে আছি অডিট সুপারিনটেন্ডেন্ট হিসাবে। আচ্ছা আচ্ছা, মানে অডিট বলতে আমাদের গভর্নমেন্ট অডিট। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, জাহিদ হোসেন ভাই। থ্যাংক ইউ। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম জাহিদ হোসেন। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে এআই এর উপরে, বিবিএস মাস্টার্স এখান থেকে করা। আমি এখন জব করতেছি এক্সট্রা ফার্মাসিউটিক্যালে, সিনিয়র অফিসার হিসেবে এখানে আছি। ওকে, ভেরি গুড। তারপরে এনায়েতুল্লাহ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ এনায়েতুল্লাহ। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এসএসসি এর পার্ট 2 কোয়ালিফাইড। 400 মার্কস এর মতো বাকি আছে। আমি একটা কনসালটেন্সি ফার্মে আছি অ্যাসোসিয়েট হিসেবে আর কি। ওকে, ভেরি নাইস। এনায়েতুল্লাহ ভাই। তবে ওয়াহিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সবচেয়ে পুরাতন সহচর এবং সহপাঠী সবকিছু, ওয়াহিদ ভাই ফ্রম চিটাগাং। আমি আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিকম কমপ্লিট করেছি, পরে অনেকদিন গ্যাপ দেওয়ার পরে স্টার্ট আমাদের বরাবর জিতু ভাইয়ের হাত ধরে সিএমএ কথা আসা, এখনো অ্যাসপিরেন্ট হিসেবে আছি। তো সৌরভ ভাইয়ের কাছ থেকে সুন্দর সুন্দর করে আজকে পড়ালেখা বাদ দিয়ে, তারপর আমার এখানে ইন্টারনেট কানেকশনটা আনস্টেবল, একটু আনস্টেবল, কথা কেটে যাচ্ছে। সৌরভ ভাইয়ের কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের কাছে অনেক প্রশ্ন। ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ। ওকে, আমাদের আরেকজন আছে জামির ভাই। জামির ভাই মেবি ফ্রম চিটাগাং। জামির ভাই। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি চিটাগং থেকে। আমি আছি সিটি ব্যাংকে আছি 2006 সাল থেকে। আপনার এটাতে ইন্টারেস্টেড হয়ে অলরেডি একটা ক্লাস করেছি, আর আজকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য যদি জানতে পারি সেজন্য। শিওর। আচ্ছা, কামাল ভাই আছে। কামাল ভাই। কামাল ভাই আনমিউট করে নেবেন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল উদ্দিন। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করেছি, তারপরে সিএ পার্ট কোয়ালিফাইড, এখন একটা এনবিএসআই তে আছি। আর এই যে জিতু ভাই, যেটা আমি বলবো যে বাংলাদেশের এই ইউএসসিএম এর জিতু ভাই একজন আইকনিক। ইউএসসিএম এর কথা শোনার আগে জিতু ভাইয়ের নাম আমরা অনেক শুনেছি।
উনি আসলে একটা ব্র্যান্ড এই ইউএসসিএম এর বাংলাদেশে। না ভাই এখনো হয়নি ওইরকম কিছু না। ইউএসসিএম এর থেকে জিতু ভাইয়ের নাম বেশি শোনা গেছে। মানে তো আসলে এই যতটুকু জন্যই একটু হয়তো আগে শুরু করেছি অনেকের তুলনায়, বাট আমার 20 বছর আগেও বাংলাদেশে কেউ না কেউ সিএমএ ইউএসএ করছে। হ্যাঁ করেছে, কিন্তু আপনার নামটা বেশি শোনা গেছে। কিন্তু এটা ডিসেমিনেট করে নাই, হয়তো এই চেষ্টাটা অনেকে কেউ করে নাই, হয়তো প্যাশন থেকেই করা হয়েছে। প্যাশনও ঠিক না, আমাকে আসলে এটা মানে এই ইনফরমেশন ডিসেমিনেশনের ব্যাপারে যারা এনকারেজ করছে তারা আমার বেশ সিনিয়র একটা গ্রুপ, বিভিন্ন ইয়ুথ গ্রুপের কয়েকজন বড় ভাই ছিল, তারপর প্রিমিয়ার ব্যাংকের একজন সিনিয়র ভাই, ওনারা আমাদের সামহাও কোনো একটা কোচিং সেন্টারে তারা একটু মনক্ষুণ্ণ ছিল, অনেক টাকা পয়সা দিয়ে হয়তো সার্ভিস পায়। এটা আমি আসলে ওপেন এখন বলতে যাচ্ছি না, না না আমি আমি বলবো পুরোপুরি আমি শেয়ার করছি না ওই ব্যাপারটা, জাস্ট ওনাদের এনকারেজ থেকেই আমার আসলে মানে পাবলিকলি ওপেন হওয়াটা, ওনাদের সাহসেই। তো যাই হোক, যেভাবে হোক হয়তো আমার কারণে যদি কেউ ইন্সপায়ার্ড হয়, মোটিভেটেড হয়, সেটাই আমার বড় পাওয়া আর কি। না এটাই তো বললাম যে ইউএসসিএম এ বাংলাদেশে আপনার কথা বেশি শোনা গেছে। আমরা তো আসলে এই ব্যাপারটা নতুন, আর আমি যেটা মনে করি এখনো বাংলাদেশে সেভাবে পরিচিতি পাই নাই, হয়তো এখন অনেকটাই পরিচিতি হচ্ছে। আমার মনে হয় এটা ভালো হবে, আর এই জন্যই আসলে আপনার সান্নিধ্যে পাওয়ার চেষ্টা করছি, যদি কিছু ভালো পাওয়া যায় আর কি, এই আশা করছি। থ্যাংক ইউ। একজন আছে বিপ্লব দে বিপ্লব। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি। আমি বিপ্লব দে বলছি। আমি চিটাগং ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস এ বিবিএ কমপ্লিট করার পর এখন গভর্নমেন্ট অডিটে আছি। ওকে, তাহলে অডিটের দুইজন পেলাম। জি ওকে, আচ্ছা সৌরভ ফ্রম রাজশাহী, আমাদের ছোট ভাই। হ্যাঁ সৌরভ, একটু আনমিউট করে নেবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি আমি আরিয়ান খান সৌরভ। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি 2018 সালের শেষে। 2019 সালে আমি আইসিএবি তে সিএমএ শুরু করি। দেন আমার মেন্টর জিতু ভাইয়া, ওনার মাধ্যমে আমি সিএমএ সম্পর্কে জানি, আর আমরা দুজনে একসাথে সিএমএ শুরু করি মেবি। এই তো আমি সেকেন্ড পার্ট কমপ্লিট করেছি সিএমএ এ, যেটা মানে বেশিরভাগ ক্রেডিট যায় জিতু ভাইয়ের কাছে, উনি আমাকে অনেক হেল্প করেছে। না সৌরভ আসলে আমাদের অনেক ছোট, এখানে আমরা উপস্থিত যারা আছি, ও মানে সৌরভ কমপ্লিটলি একটা ফ্রেশার বলতে পারেন, ওর এমবিএ শেষ হয়েছে অল্প কিছুদিন হলো। তো সৌরভ আমার অনেক ছোট হলেও সৌরভ আমার সহপাঠী, অন্তত সিএম এর ক্ষেত্রে সে আমার ক্লাসমেট বলতে পারেন। মানে তার সান্নিধ্যটা আমার দরকার ছিল আর কি, মানে একা একা কোনো কিছু করতে ভালো লাগতো না, তো ছোট ভাই হিসেবে ওকে আমি পাইছি সব সময়, এবং আমরা একসাথেই পার্ট 2 কোয়ালিফাই করছি। আচ্ছা, তারপরে আছে আল মামুন ভাই। আল মামুন ভাই, আচ্ছা। মাশিউর হাফিজ, আমাদের মূল গেস্ট চলে আসছে। আমরা মিস্টার রাজা ফ্রম পাকিস্তান, হি ওয়ার্ক ইন UAE, right now he is in Pakistan, just he joined. আমরা হয়তো আর বেশি সময় নেব না, আমরা মূল আলোচনায় চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল আল মামুন, ACCA কোয়ালিফাইড, ACCA মেম্বার, রিসেন্টলি মেম্বারশিপ। ভেরি গুড। আর at the same time BSc in accounting অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটিতে থিসিস পেপারটা এনরোল করছি, এখন রেজাল্ট পাইনি। আচ্ছা আচ্ছা, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। the same time অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিউরেন্স ডিপার্টমেন্টে আছি একাশিমেন চার্টার্ড অ্যাকাউন্টেন্টে। মূলত আমি ফেসবুকেই মানে সিএমএ ইউএসএ নিয়ে বেশ দেখলাম অনেক পোস্ট, আবার এক ফ্রেন্ডের কাছেও শুনছি যে সিএমএ বিভিন্ন অপরচুনিটি আছে। আসলে সিএমএ জিনিসটা কি, বা আসলে কি ধরনের অপরচুনিটি ক্রিয়েট করবে ফিউচারে, এটা আসলে মূলত জানার জন্য আসলে জয়েন করা। ওকে ওকে, ঠিক আছে। আমরা মূল আলোচনা শুরুর আগে আমি ছোট্ট একটা প্রেজেন্টেশন দেব এর উপরে, মানে সিএমএস সিলেবাসটা কি, সিলেবাস এক্সাম কয়টা, এর কোর চ্যাপ্টার গুলো কি কি, ছোট্ট একটা প্রেজেন্টেশন দিব। তার আগে আমি একটু পরিচয় করে দিই, আমাদের একজন গেস্ট আছেন
Mr. Raja. Hello, Mr. Raja. Nabil. Can you hear me? Hello. Any problem? ওকে, ওনার জন্য প্রশ্ন থাকবে ইনশাল্লাহ, উনি কিছু অ্যান্সার দেবে, কারণ ওনার মিডল ইস্টের এক্সপিরিয়েন্সটা আছে, কারণ উনি মিডল ইস্টে দীর্ঘদিন ধরে কাজ করেছেন একজন ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হিসাবে। সো আর তো জানেন যে সিএমএ ইউএস এর একটা বড় বাজার কিন্তু মিডল ইস্ট কর্পোরেট সেক্টর। সো এই কারণে ওনাকে ইনভাইট করা। একটু ইন্টারাপ্ট করতাম। হ্যাঁ, শিওর শিওর। হ্যাঁ, মানে আমাদের মানে অন্যান্য প্রফেশনাল বডি যারা মেম্বার বা কোয়ালিফাইড আছে, এরা সিএমএ তে কি ধরনের অ্যাডভান্টেজ পাবে? মানে সাপোজ অনেক সময় দেখা যায় আমি কিন্তু অবশ্যই এটা কমন একটা প্রশ্ন, এটার অ্যানসার দিব আমি। জি 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 শিওর। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, একটা ওয়েবসাইট, এটা আমারই করা ছোট্ট একটা ওয়েবসাইট করেছি, খুবই সিম্পল এবং ঠিক অ্যাসপিরেন্টরা যে ধরনের প্রশ্ন করে সেটার আগে সেটা মাথায় রেখে আমি আসলে এটা ডেভেলপ করা, যাতে কেউ খুব দ্রুত একটা ধারণা নিতে পারে। তো সিএমএ কি সেটা মোটামুটি আমরা সবাই জানি, সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট। এটা তো সিএমএ ডিগ্রিটা তো আমাদের বাংলাদেশেও আছে, যেটা দেয় আমাদের আইসিএমবি। সিমিলারলি ইন্ডিয়াতেও আছে, পাকিস্তানে আছে, শ্রীলঙ্কায় আছে, ইংল্যান্ডেরটাকে আমরা বলি সিমা, ইউকে। তো মেইন জিনিসটা কন্টেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড সেম, কারণ অ্যাকাউন্টিং বা আপনি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলেন বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, সবই তো আসলে সায়েন্স। যেখানে ম্যাথ আছে, দ্যাট মিনস ইট ইজ সায়েন্স, আর সায়েন্সের কোনো কান্ট্রি বর্ডার নাই। এটা সব ক্ষেত্রেই মেইন নলেজ এবং প্র্যাকটিস এরিয়াটা সিমিলার। সো ইনস্টিটিউট ভেদে আমরা কোনটাকে বলতেছি সিএমএ ইউএসএ, কোনটাকে বলি সিমা ইউকে বা সিএমএ বাংলাদেশ, হোয়াটএভার ইট ইজ। তো প্রথমে আমি যে ধারণাটা দিব সেটা হচ্ছে সিলেবাস সম্পর্কে, যেহেতু এখানে এক্সাম রিলেটেড বিষয় আছে। ওকে, স্ক্রিন যদি কোনো কারণে না দেখা যায় আমাকে একটু নোটিস করবেন। কেউ দেখতে পাচ্ছেন তো? জি জি। ওকে, দেখেন সরাসরি এখানে এই টেবিলটা দেখলে পরিষ্কার হবে, অথবা ইতিমধ্যে অনেকে দেখেও ফেলেছেন বা জানেন, বা অনেকে হয়তো জানেন না। সো এখানে মূলত দুইটা এক্সাম এবং দুইটা লেভেল। আমরা যেহেতু সবাই বাংলাদেশি, আমরা আইসিএম এর ব্যাপারটা কম বেশি সবাই জানি, বা আইসিএবি যেটা আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইনস্টিটিউট। সো প্যারালালি আমরা একটু কম্প্যারিজন নিয়ে আগাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমেরিকান সিস্টেমে আসলে এক্সাম দুইটা এবং লেভেল দুইটা, যেখানে আমাদের বাংলাদেশের সিস্টেমে 4টা বা 5টা, বা ইন্টারমিডিয়েট এন্ট্রিতে ঢুকলে আরো বেশি, বা একদম ফাউন্ডেশন থেকে তাদের শুরু করতে হয়। বাট সিএমএ ইউএস এর ক্ষেত্রে ফাউন্ডেশন বা বেসিক কোনো লেভেল বলে কিছু নাই, যা আছে টোটালি অ্যাডভান্স লেভেল, এবং যে কারণে এখানে এক্সামশনেরও কোনো ব্যাপার নাই। যেসব ধরেন আমাদের লোকাল সিস্টেমে আগে ছিল 2000, এখন সম্ভবত 2100 মার্কসের পরীক্ষা টোটাল আইসিএমবিতে। এটা ফর ইন্টারমিডিয়েট রুটস, যাদের কিনা একদম ফাউন্ডেশন থেকে শুরু করতে হয়, বা নন বিজনেস স্টুডেন্টদের জন্য একটু বেশি করতে হয়। আবার বিবিএ এমবিএ থাকলে তাদের জন্য বেশ 700 মার্কের মতো প্রায় পায়, এক্সামশন পায়। তো পুরান সিলেবাস আরো কম ছিল, অর্থাৎ কোর সাবজেক্ট কিন্তু আমাদের আইসিএমবির হিসাবও যদি করি, অ্যাটলিস্ট 13 সাবজেক্ট আপনাকে পরীক্ষা দিতেই হয়, এবং 1300 মার্কস বা 13 বার যেটার জন্য পরীক্ষা দিতে হয়। আমেরিকান সিস্টেমে পড়াশোনার ভলিউম যদি কম্পেয়ার করি, যেহেতু আমি একই সাথে আইসিএমবি তো অনেক সময় দিয়েছি, একটা সময় পর্যন্ত প্রায় 3-4 বছর ওখানে আমার গেছে পার্ট টাইম, 1000 কমপ্লিট আছে আমার। তো যখন সেটাও ফেললাম না, আমার কাজে দিয়েছে এখানে। এখানে যে 12টা সেকশন দেখতে পাচ্ছেন পার্ট 1 এবং পার্ট 2 তে, পার্ট 1 এবং পার্ট 2 তে দেখেন 6টা, 15%, 20%, এভাবে এক একটা সেকশনের বিভিন্ন ওয়েটেজ দেওয়া আছে। দ্যাট মিনস এখানে পার্ট 1 এ 6টা সেকশন, পার্ট 2 তে 6টা সেকশন। পার্ট 2টা অনেকটাই একটু ফাইন্যান্সটা বেশি, এখানে ফাইন্যান্সিয়াল স্টুডেন্টরা এটা বেশি এনজয় করে। আর পার্ট 1টা একটু কস্ট অ্যাকাউন্টিংটা বেশি, এখানে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর স্ট্রেসটা অনেক বেশি।
তবে দুই জায়গাতেই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্র্যাকটিসটা খুবই কম, বেশ কম। দুইটা লেভেলের জন্য কমপ্লিটলি আপনাকে 12টা এক্সাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমেরিকান সিস্টেম অনুযায়ী আপনাকে এক্সাম দিতে হবে অনলি 2টা, অর্থাৎ পার্ট 1 এর জন্য আপনি 6টা সেকশন কোনোটা বাদ দেওয়ার সুযোগ নেই, এখানে কোনো কিছু স্কিপ করার সুযোগ নেই, সবই পড়তে হবে। এবং এটার জন্য কম্প্রিহেনসিভ একটা এক্সাম হবে যেটার ওয়েট মার্কস হলো 500 এর জন্য 500 এর মধ্যে আপনার এক্সাম 3 ঘন্টা এক্সাম থাকবে হলো এমসিকিউর জন্য, অর্থাৎ টোটাল 75% থাকে হলো এমসিকিউ। আর 1 ঘন্টা এক্সাম হয় যেখানে 125 মার্কস থাকে আপনার এসে টাইপ। আর এই কোশ্চেন প্যাটার্ন বলেন বা মার্কস ওয়েটেজ সব পার্ট 2 এবং পার্ট 1 এর জন্য সিমিলার, সব সিস্টেমই একই, শুধু কন্টেন্ট আলাদা। পার্ট 1 এর জন্য একরকম, পার্ট 2 এর জন্য একরকম। আবার কেউ চাইলে পার্ট 2 দিয়ে শুরু করতে পারে, পার্ট 1 দিয়েও শুরু করতে পারে, এটা ভেরি মাচ ফ্লেক্সিবল। পার্ট 2 টপিক গুলো একটু পরিচিত হয়ে নেই আমরা, যেমন ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, কর্পোরেট ফাইন্যান্স, ডিসিশন অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ডিসিশন and professional ethics. Part 1 এ দেখেন external financial reporting decision, যেটা কিনা আসলে প্রিন্সিপাল অ্যাকাউন্টিং আর ইন্টারমিডিয়েট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর একটা মিশ্রণ, একটা চ্যাপ্টার। মোটামুটি অ্যাকাউন্টিং এর সব টপিকটাই এখানে আসে। তারপর প্ল্যানিং, বাজেটিং, ফরকাস্টিং, পারফরমেন্স ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, ইন্টারনাল কন্ট্রোল, টেকনোলজি এন্ড অ্যানালিটিক্স। এই দুইটা মিলে হলো আমাদের সিএমএ ইউএস এর সিলেবাস, অর্থাৎ টোটাল মার্কস হলো 1000। আর এখানে একটা বেঞ্চমার্ক আছে যেখানে পাস করাটা কম্পারেটিভলি কম্পেয়ারিং টু আওয়ার আইসিএবি অর আইসিএবি, যদিও আমি আসলে কাউকে ছোট করার জন্য বা বড় করার জন্য আসলে কোনো উদাহরণ টানবো না, আমার কাছে সবগুলোই সিগনিফিক্যান্ট। কম্প্যারিজনের জন্য বলছি যে আমাদের লোকাল সিস্টেমে আসলে কোনো পাস মার্কের জন্য বেঞ্চমার্ক নাই, যে 60% পাইলে পাস বা 70% পাস, এরকম কোনো বেঞ্চমার্ক না থাকার কারণে অনেক কোয়ালিফাইড এবং তুখোর স্টুডেন্টরাও ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে না। এই কারণে অনেকেই ডিমোটিভেটেড হন, অনেকে ড্রপ আউট হয়ে যায়, এটা একটা বড় হতাশার জায়গা অনেকের জন্য। কিন্তু ইউএস সিস্টেমে এখানে একটা ফিক্সড একটা বেঞ্চমার্ক আছে, 72% যদি আপনি কোনোভাবে পান, অর্থাৎ এমসিকিউ এবং এসএ টাইপ মিলিয়ে যদি কেউ 72% স্কোর করতে পারে, অর্থাৎ 360 আউট অফ 500 উইল পাস। অর্থাৎ এখানে আবার জিপিএ এর কোনো ব্যাপার নাই, এ প্লাস বি প্লাস এর কোনো ব্যাপার নাই, সেটা শুধু পাস অর ফেল লাইক আদার্স প্রফেশনাল ইনস্টিটিউট, সিমিলার সিস্টেম। বাট এটাই হলো সবচেয়ে মোটিভেটিং একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে গ্লোবাল পাস রেট যদি আমরা দেখি সেটাও বেশ এনকারেজিং, ইট ইজ 45%। এখন ধরতে পারেন যে প্রফেশনাল ডিগ্রিতে এত পার্সেন্ট পাস, সেটা আনবিলিভেবল, যেহেতু আমরা লেস দ্যান 1 বা 2% দেখে অভ্যস্ত আমার দেশে, বা ইভেন ইন্ডিয়ান আইসিএমএ তো তাই। আমাদের সিমিলার আইসিএমএ এর কালচারটা ওখানে প্রায় 5 থেকে 10 বছর লেগে যায়, যে কারণে এখন ইন্ডিয়াতে ইভেন পাকিস্তানে সিএমএ ইউনিভার্সিটি এত বেশি পপুলার, ওদের লোকাল ইনস্টিটিউট গুলো এখন ওইভাবে স্টুডেন্ট পায় না। 45% পাস এটা অনেক বেশি কনসিডারিং প্রফেশনাল ডিগ্রি, বাট অবাস্তব না, আবার একেবারে সহজ না। মানে যত অ্যাকাউন্টিং প্রফেশনাল ডিগ্রি অর্থাৎ সি যুক্ত যত ডিগ্রি আছে, এদের সার্টিফাইড বলেন বা চার্টার্ড বলেন, সবগুলোই ডিফিকাল্ট, বাট ইম্পসিবল কোনো কিছু না। বাট ইউএস সিস্টেমটা একটু ফ্লেক্সিবল, এই কারণে 72% যেহেতু বেঞ্চমার্ক, এটা ফ্লেক্সিবল, মানে একেবারে সহজ কোনো টার্গেটও না। বাট সহজ জায়গাটা হলো এটা, যদি কেউ সিস্টেম ওরিয়েন্টেড একটু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করে আগাইতে পারে এবং কনসিস্টেন্টলি, সে 1 বছরের মধ্যে শেষ করতে পারবে, সম্ভব। এবং এখানে অন্ধকারে ঢিল মারারও সুযোগ নেই, যে আমি পরীক্ষা দিতেই থাকবো, পয়সার পর পয়সা নষ্ট হবে, এটারও কোনো দরকার নেই। আমি একদম স্যাঙ্গুইন হয়ে পরীক্ষা দেবো, একবারই দেবো, প্রয়োজনে আমি 2 মাস এক্সটেনশন করবো, 3 মাস এক্সটেনশন করবো, বাট কংক্রিট ডিসিশন আপনি নিজেই নিতে পারবেন যে আমি ফিট না আনফিট পরীক্ষা পাস করার জন্য। এরকম কিছু সিস্টেম এবং টেকনোলজি এখানে ইউজ করা হয়। টেকনোলজি বললাম কারণ এটা কমপ্লিটলি এমসিকিউ এবং কম্পিউটার বেস এক্সাম, এবং আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট সিমুলেশন সফটওয়্যার ইউজ করে। সফটওয়্যার ইউজ করার উদ্দেশ্য হলো সে নিজেকে নিজে জাজ করতে পারে। আর
মোরওভার যদি কারো গ্রুপ স্পিরিট থাকে, যে একটা টিম স্পিরিট যদি থাকে, তার জন্য সময়টা আরো কম লাগবে সবকিছু মিলিয়ে, সেটা বন্ধু বান্ধব মিলিয়ে হোক বা কোনো ইনস্টিটিউটে হোক, যেভাবে হোক, কারো সান্নিধ্যে থাকলে তার ড্রপ আউট হওয়ার সম্ভাবনাটা আসলে কম থাকে। তো পার্ট 1 এবং পার্ট 2 মিলে এভারেজ পাস রেট কিন্তু 45%। এই ব্যাপারটা বেশ এনকারেজিং। আর এক্সাম শিডিউল, বছরে 3 বার এক্সাম হয়, যেটা এক্সাম উইন্ডো বলি। লাইক জানুয়ারি থেকে ফেব্রুয়ারি একটা উইন্ডো, তারপরে প্রথম দিকে তো ভিতরে হ্যাঁ মে এবং মে মাসের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ। দেখে দিছিলা ওই একটু একটু আগে দিয়ে দিছি। আচ্ছা একটু মিউট করে কথা বলবেন প্লিজ, একটু মিউট করে নেন। আচ্ছা আমি যা বলতেছিলাম, এক্সাম শিডিউল বছরে 3 বার পরীক্ষা হয়, জানুয়ারি টু ফেব্রুয়ারি, মে টু জুন, আর সেপ্টেম্বর টু অক্টোবর। এই যে 2 মাস করে যে স্ল্যাব, এখানে ধরেন জানুয়ারি 1 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত যে কোনো দিন আপনি পরীক্ষা দিতে পারেন। এটা তো অনেক বড় ফ্লেক্সিবিলিটি ফর প্রফেশনালস অর সার্ভিস পিপল, এর জন্য অনেক বড় একটা সুবিধা। যে আপনি আপনার সুবিধার মতো আপনার এক্সাম ডেটটা প্ল্যানিং করতে পারেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। পেমেন্ট করার পরে এই ডেটটা বুক করা যায় আমার পছন্দ মতো, শুধুমাত্র রাষ্ট্রীয় ছুটি বা ইন্টারন্যাশনাল কোনো হলিডে ছাড়া। তো বছরে 3 বার পরীক্ষা দেওয়া যায়, এবং পরীক্ষা দেওয়ার উইদিন 6 উইকস রেজাল্ট পাবলিশ হয়, যেটা সাধারণত আমাদের লোকাল ইনস্টিটিউটগুলোতে অনেক বেশি সময় লাগতো, এখন একটু কম লাগে, তাও 3 মাসের নিচে না। তো যদি কারো রেজাল্ট খারাপও হয়, সে কিন্তু 6 উইকস এর মধ্যে জেনে যাচ্ছে যে তার রেজাল্ট খারাপ হয়েছে বা ফেল করছে। সো উইদিন ভেরি শর্ট নোটিস আবার সে নেক্সট এক্সাম বা নেক্সট অ্যাটেম্পটের জন্য প্রিপারেশন নিতে পারে। অর্থাৎ পরীক্ষার ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, একটা ইনস্টিটিউট যদি আপনাকে বছরে 3 বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় এবং সেটা খুব শর্ট স্প্যানে, স্বাভাবিকভাবে আপনার ফেল করলেও মানে কমপ্লিট সার্টিফিকেশন নেওয়ার জন্য আপনার সময়টা বেঁচে যাবে। যেটা আমাদের সিস্টেমে দেখা যায় 6 মাস পর পর একটা এক্সাম হয়, 6 মাস পর এক্সাম হয়, 3 মাস বা 4 মাস পর রেজাল্ট হয়। সেক্ষেত্রে আমি ফেল করলে কিন্তু আবার আমার নতুন করে শুরু করতে আরো 2-3 মাস চলে যায়। অর্থাৎ এক লেভেল থেকে আরেক লেভেল বা একটা সাবজেক্টের জন্য আমার অনেক বেশি সময় লেগে যাচ্ছে। তো এই কারণে হয়তো আমাদের লোকাল সিস্টেমে একটু সময়টা অ্যাপ্লাই টাইমটা অনেক বেশি লাগে। আর ইউএস সিস্টেমতে এই জায়গাটা একটু ফ্লেক্সিবল এবং শর্টকাট। এই হলো বিষয় আমাদের সিলেবাস সংক্রান্ত। আচ্ছা এই রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা কারো? সিলেবাস আর বেসিক এলিজিবিলিটি, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি যতটুকু ইনফরমেশন দিলাম। জি ভাইয়া, জি এখানে যে সিলেবাসটার কথা বলতেছেন, সিলেবাসের কন্টেন্টটা ভাইয়া আসলে কতটুকু? এখানে তো কোর এরিয়াটা আপনি বলছিলেন, জি জি জি। সিলেবাসের আসলে ক্রেডিট সিস্টেম, আমরা যতটুকু প্রফেশনাল পড়াশোনা করছি দেখছি ভাইয়া, যে আসলে এখানে হচ্ছে যে কন্টেন্টটা কি রকম আসলে ওইটাই জানার জন্য আর কি, আসলে ব্যাপারটা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সৌরভ ভাইকে অনুরোধ করছি। সৌরভ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে বলছেন? না না, সোহরাব ভাই। জি জি। আসসালামু আলাইকুম সবাইকে। সৌরভ ভাই ওনার প্রশ্নটা বুঝেছেন? ওভারঅল কন্টেন্ট, জি জি জি, কন্টেন্টটা আসলে কত হিউজ বা শর্টকাট কিনা, অনেক বড় কিনা বা অনেক ছোট কিনা, বা আসলে অ্যাফোর্ডেবল কিনা? কন্টেন্ট আসলে আমার যতটুকু মনে হলো যে একটু ডেপথে যায়, ডেপথে যায়, কিন্তু আপনার টেক্সটবুক পড়ার পরে তখন মনে হয় যে আপনার অনেক পড়তে হচ্ছে। হ্যাঁ, পড়ার পরে অনেক পড়লে তখন আপনার পরীক্ষার কোশ্চেনটা আবার অত ডেপথে যায় না। এটা একটা পজিটিভ ব্যাপার আর কি। অর্থাৎ আপনি বিবিএ বা এমবিএ তে, বিশেষ করে যাদের মেজর ফাইন্যান্স অর অ্যাকাউন্টিং, তাদের জন্য এই কন্টেন্টের একটা লাইন, একটা ওয়ার্ড, একটা টপিক আনসিন কোনো কিছু না। আপনাদের সুবিধার্থে আমি একটা রিসোর্স মানে স্যাম্পল ম্যাটেরিয়ালস দিয়ে দিতে পারি। আমি যে ওয়েবসাইটটা দেখালাম ওখানে একটা লিংক আছে রিসোর্স নামে, রিসোর্সে ক্লিক করলে আপনারা স্যাম্পল কোশ্চেন এবং স্যাম্পল টপিক গুলো বা ইনডেপথ আপনারা ধারণা নিতে পারবেন।
আর প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন আসলে প্রশ্নগুলো কিরকম হয়। এখানে ভাইয়া, অতিরিক্ত বিবিএমবি এর বাইরে অতিরিক্ত হয়তো মানে এখানে যেহেতু সবাই সিনিয়র আছেন, অতিরিক্ত থাকতে পারে টেকনোলজি অ্যানালিটিক্স, ওইটা অনেকের কাছে অপরিচিত থাকতে পারে। কিন্তু এটা কঠিন হলো মানে আমরা তো সবাই নন টেকনিক মানে আইটি বেসড না, কিন্তু আমাদের জন্য এটা কঠিন হবে না। এই টেকনোলজিটা যদিও শুনতে মনে হচ্ছে কঠিন হবে অ্যানালিটিক্স, কিন্তু কঠিন হবে না। এটা একেবারে বেসিক লেভেলের। জি জি জি, বেসিক লেভেলের। এক্স্যাক্টলি। ভাই এখানে কি এমসিকিউ গুলোর কোনো নেগেটিভ মার্কিং আছে? না 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 না, এখানে নেই। আচ্ছা, আর কোনো প্রশ্ন করতে পারেন, মানে আমি প্রশ্ন করলে আলোচনা আগাবে ভালো আসলে। জি ভাইয়া। জি বলেন। জি ভাইয়া, আমি তো আসলে যে আপনার এখানে ডিসক্লোজ করছেন যে সিএমএ টা মানে কমপ্লিট করলে অনেকগুলো আপনাদের সাথে রিকগনাইজেশন আছে বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে ভাইয়া যে ইন্ডিয়া সিএমএ বা আইপি অস্ট্রেলিয়া আমি অলরেডি আমাকে আমি সবকিছু পাঠাচ্ছি ওনাদের কাছে, জাস্ট আমার পেমেন্টটা করে দিলে আমার ওই মেম্বারশিপটা হয়ে যাচ্ছে আর কি। আইপি অস্ট্রেলিয়া যেটা আর কি, আমাকে এমনি আমার এলিজিবিলিটি কমপ্লিট হয়েছে, ওনারা বলছে যে কোনো প্রবলেম নাই, শুধু হচ্ছে যে আমার অথরাইজেশনটা করে দিলে আর হচ্ছে যে ওনাদের পেমেন্টটা করে দিলে ওইটা হয়ে যাবে আর কি। আইপি অস্ট্রেলিয়াটা যদি আমি মেম্বারশিপটা নিই, অ্যাসোসিয়েট মেম্বারশিপটা, তাহলে কি এখানে তো কোনো এক্সাম্পলের কোনো সুযোগ থাকে না? এক্সাম্পশনের ব্যাপারে আমি একটা ক্লিয়ার বক্তব্য দিচ্ছি আপনার প্রশ্নের প্রেক্ষাপটে। আইপিএ টা নিতে চাচ্ছেন, ভালো কথা, আমি নিজেও নিয়েছি বা আমার মতো অনেকেই নিয়েছে। আইপিএ অস্ট্রেলিয়ার ব্যাপারটা হলো দুই ধরনের গেটওয়ে আছে, কেউ পরীক্ষা দিয়ে পাস করে নিতে পারে অথবা সরাসরি আপনার যেটা বলে ওরা ফাস্ট ট্র্যাক গেটওয়ে, বেশ করে 5 to 10 ইয়ার্স যাদের সিমিলার মানে অ্যাকাউন্টিং বা ফিনান্স বেস জব এক্সপিরিয়েন্স আছে তারা মেম্বারশিপটা অ্যাভেল করতে পারে। এটা অনেকটা অর্নামেন্টাল, বিশেষ করে আমাদের জন্য অর্নামেন্টাল বলাই ভালো, কারণ আইপিএ টা বাংলাদেশে ওভাবে অতটা প্রচলিতও না। আর আইপিএ মেম্বারশিপটা ওদের অর্থাৎ এই সার্টিফিকেটটা থাকলে অস্ট্রেলিয়াতে কেউ অ্যাকাউন্টিং প্র্যাকটিস করতে পারবে, এটার একটা স্বীকৃতি, নাথিং এলস। আর আইপিএ এর সাথে সিএমএ শুধু না, পৃথিবীর অনেক অ্যাকাউন্টিং বডির মিউচুয়াল আছে এবং আইপিএ ইজ ভেরি রিকগনাইজড ফর অস্ট্রেলিয়া, এটা নিয়ে কোনো ডাউট নাই। সিএমএ অস্ট্রেলিয়া, সিএমএ ইউএসএ, সিএমএ ইন্ডিয়ার সাথেও ওদের মিউচুয়াল আছে যে সরাসরি মেম্বারশিপটা নেওয়া যায়, সেটা ডিফারেন্ট জিনিস। তবে সিএমএ ইউএসএ তে অন্য কোনো বডি এবং খুব সিগনিফিক্যান্ট বা অনেক রিনাউন্ড বডিরও মিউচুয়াল এগ্রিমেন্ট থাকা সত্ত্বেও সিএমএ ইউএসএ কাউকে এক্সাম্পশন দেয় না। এক্সাম্পশন দেওয়ার আসলে সুযোগ নেই এখানে, কারণ যদি এখানে 12টা 14টা এক্সাম হতো আপনাকে, বা 12 থেকে 14 বার আপনাকে পরীক্ষার জন্য বসতে হতো, সেক্ষেত্রে এক্সাম্পশনের ব্যাপারটা আসে এবং সেটা নিলে কিছু সুবিধা হবে। কিন্তু যেহেতু তারা একটা কম্প্রিহেনসিভ এক্সাম নিচ্ছে, টোটাল টাইম ডিউরেশনটা কিন্তু অনেক কম সিস্টেমের কারণে, এমন না যে কন্টেন্টের কারণে বা প্রশ্ন এত ইজি করে দেয় যে গেলাম আর পাস করলাম। সাধারণত অনেক ইন্ডিয়ান বিজ্ঞাপন গুলাতে দেখবেন বা সিএমএ ইউএস রিলেটেড যে প্রমোশন গুলো আছে, এখানে বলা হয় 6 to 9 months। এটা আসলে একটা স্ট্যান্ডার্ড, এটা আইএমএ কর্তৃক নির্ধারিত একটা স্ট্যান্ডার্ড টাইম। যদি কেউ ওটা ফলো করতে পারে শতভাগ এবং উইথ প্রপার গাইড, হুট করে অনেকের কাছে অনেক ম্যাটেরিয়ালস আছে। এখানে সার্ভার ভাই আছেন, উনি আরো 4 বছর আগে শুরু করার জন্য চেষ্টা করেও হয়তো আগাইতে পারে না। আমি 7 বছর আগে থেকে জানতাম, কিন্তু আমিও শুরু করতে পারিনি ওইভাবে। আসলে আমাদের কাছে কেউ গাইড ছিল না, কোনো সিনিয়র ছিল না যে একটু দেখে দিবে। বাট যেটা বলতে চাচ্ছি, কম্প্রিহেনসিভ এক্সামের কারণে আপনি 2টা এক্সাম দিয়ে বের হয়ে যেতে পারছেন এখানে, যদি ওদের প্রেসক্রাইব টাইমলাইন অনুযায়ী আমরা পড়াশোনা করি। আইএমএ বলে যে আপনি 100 স্টাডি আওয়ার প্র্যাকটিস করেন, 100 স্টাডি আওয়ার, দ্যাট মিনস 100 ঠিক না, 300 স্টাডি আওয়ার, অর্থাৎ 100 দিন প্রতিদিন 3 ঘন্টা করে প্র্যাকটিস। এবং এটা যদি কেউ কনসিস্টেন্টলি করতে পারে, যাদের অন্তত বিবিএমবিএ আছে, আমি হলপ করে বলতে পারি যেহেতু আমি একটা এক্সাম ফেস করে আসছি এবং অনেক স্টুডেন্টদের সাথে ডিল করছি ব্যাপারটা নিয়ে, কার কিভাবে ইমপ্রুভমেন্ট হচ্ছে এটা বলা যাচ্ছে এখন, এটা আগে বলতে পারতাম না।
সো IM এর প্রেসক্রিপশন অনুযায়ী কেউ 100 ডেজ এভরিডে 3 আওয়ার্স প্র্যাকটিস করে সে 3 মাস বা 3.5 মাসের মধ্যে এটা শেষ করতে পারবে। দ্যাট মিনস 2 পার্টের জন্য 7 মাস। দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি মাচ আইডিয়াল টাইপ যে 6 to 9 মান্থস। বাট চাকরি করে আমাদের অনেক বাস্তবতা স্বীকার করে জ্যামের শহরে হয়তো এটা কারো 1.5 বছর লাগতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আর এক্সামশন যদি এখানে দিতে চায় তাহলে 2টা এক্সাম থেকে আসলে কতটুকু এক্সামশন দেওয়া সম্ভব ইউএস সিস্টেমে, কারণ আমেরিকার সিপিএ যেটা কিনা ওয়ার্ল্ডের মানে মোস্ট সিগনিফিক্যান্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ডিগ্রি, সেখানেও কিন্তু এক্সাম কম। আমেরিকান সিস্টেমে আসলে এক্সাম বার্ডেনটাই অনেক কম। মাত্র 4টা এক্সাম দিয়ে আমেরিকার মতো দেশে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া যায়, যেটা বাংলাদেশে বা ইন্ডিয়াতে সম্ভব না বা পাকিস্তানে সম্ভব না। অন্তত 2000 মার্কসের 3টা-4টা লেভেল কমপ্লিট করে আমাদেরকে ডিগ্রিটা নিতে হয়। এখানে কিছু সিস্টেমেটিক ডিফারেন্স আছে, কিন্তু সিএমএ ইউএসএ করলে অন্যান্য বডিতে কিছু না কিছু এক্সামশন পাওয়া যায়, যেমন এসএসসিএ তে পাওয়া যায়। এসএসসিএ তে এক্সামশনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসলে পৃথিবীর অনেক ইনস্টিটিউটের সাথে আছে, এবং ঢাকা ইউনিভার্সিটির সাথেও আছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেশনাল ফিনান্স নামে নতুন একটা ডিপার্টমেন্ট হয়েছে, সেটার সাথেও এসএসসি এর এগ্রিমেন্ট আছে, যদিও এটা কিন্তু সরাসরি কোনো ঢাকা ইউনিভার্সিটি তো প্রফেশনাল কোনো ইনস্টিটিউট না, একাডেমিক একটা প্রতিষ্ঠান, একটা ইউনিভার্সিটি। সেখানে এসএসসি এর সম্ভবত 9টা সাবজেক্টে এক্সামশন দিচ্ছে, আমি যদি ভুল না বলি, আমি ভুল বললে কেউ কারেকশন করে দিতে পারেন। এখানে একজন আসলে এসএসসিএ ফর্ম করছে, ওনাদের সাথে পুরো প্রোগ্রামটা এসএসসিএ ফর্মিং করে দিচ্ছে, ডিজাইন করে। হ্যাঁ, না অ্যাক্রেডিটেশন নিতে হলে অবশ্যই কিছু কন্ডিশন ফুলফিল করতে হয়, সেটা নিশ্চয়ই ঢাকা ইউনিভার্সিটি ওই রেসপন্সিবিলিটি নিয়েছে, হয়তো এই কারণে এটা হয়েছে। আর কি ভাই ওটা এই আর কি, মানে আপনি এখানে সিএমএ ইউএসএ পাস করলে অন্য জায়গায় আপনি এক্সামশন নিতে পারবেন, বাট সিএমএ আপাতত কোনো এক্সামশন দিচ্ছে না। তবে আমি কোনোভাবেই আসলে এক্সামশনের সুযোগ নাই। আমি মানে এটাই আর কি, যে এখানে আমাদের সবকিছু যেহেতু আমরা প্রফেশনাল লেভেলে, আমি অনেকগুলো পেপারসে অ্যাটেম্প করছি, তো আমাদের সাথে এখানে যত কন্টেন্ট দেখছি আমি সবগুলাই মানে পরিচিতই মনে হচ্ছে, এবং মনে হয় যে এইগুলো আমরা পড়ে আসছি এরকমই মনে হচ্ছে। হয়তো আমরা কন্টেন্টটা দেখলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আসলে ভাই এটা আমার অনেক আগ থেকে, আমি আইএম এর সাথে প্রায় ওনাদের বিভিন্ন লিঙ্কস এর সাথে আমি প্রায় 3 বছর 4 বছর আগ থেকেই সম্পৃক্ত আর কি। আসলে এখনো স্টার্ট করতে পারি নাই, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয় নাই ওইভাবে, কারো একটা মেন্টরিং পাই নাই, এই জন্যই আসলে শুরু হয় নাই। কিন্তু আপনি বাংলাদেশে অনেকভাবে অনেককেই মোটিভেট করতেছেন, এবং এটাকে মোটামুটি মানে এরকম একটা পড়াশোনা আছে যেটা একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, ওইটা সবাইকে অনেকেই জানে না, এবং অনেক ভালো ভালো এস্টাবলিশড মানুষও জানে না যে এরকম এডুকেশন বাংলাদেশে আছে আসলে। না, তবে এই ব্যাপারে ধরেন আপনি একটা প্রশ্ন করার কারণে হয়তো একই কিউরিসিটি অনেকেরই ছিল এক্সামশন রিলেটেড, আমাকে ইনবক্সে অনেকে মেসেজ দিচ্ছেন যে এক্সামশন রিলেটেড। আমি একটু ক্লিয়ার করি, মানে না ইন্টারাপশনের কিছু নাই। তো আসলে ওনারা তো বেশি পড়াশোনা করতে চায় না, শুধু এক্সাম। জি জি, আসলে প্রফেশনাল স্টাডিতে এক্সামশন নিলে অনেক কিছু মিস হয়ে যায়, তো এক্সামশনের ব্যাপারে আরেকটু বলি। আমার সাথে রাইট নাও আমি যে প্রোগ্রামটা লঞ্চ করছি, বা আমি হয়তো সৌরভ ভাই আমার সাথে ইনভলভ হবে কিছুদিনের মধ্যে, তো এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা আইসিএবি এর অনেক মিড লেভেলের স্টুডেন্টরা ইনভলভ আছে, এবং কমপ্লিট মেম্বারও আছে। আইসিএবি এর একজন ফেলো মেম্বারও আমাদের সাথে আছে। তো অনেক ওনারও এনকারেজ হচ্ছে, বা সবার একটা কিউরিসিটি থাকে যে ওনারা হয়তো ফুল সিএ কোয়ালিফাইড বা সিএমএ কোয়ালিফাইড হয়ে গেছে, এখানে আমেরিকা তাদেরকে কোনো এক্সামশন দিচ্ছে কিনা, বা যারা পার্টলি আছে তাদেরও একটা কিউরিসিটি থাকে। এটা সবার জন্য একদম ক্লিয়ারলি আমি বলছি, দায়িত্ব নিয়ে, যে আসলে আমেরিকান সিএমএ তে 2টা এক্সাম, এবং 2টা এক্সাম থেকে আসলে এক্সামশন দেওয়ার কোনো সুযোগ নাই। আর 2টা এক্সামের ভিতরে 12টা যে সেকশন বা কোর স্টাডি এরিয়া দেখলেন আপনারা, সো এখান থেকেও কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই, কারণ এই 6টা মিলিয়ে একটা করে কমপ্লিট প্রশ্ন হয়, সো এখান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, এক্সামশন তার মানে নাই। আচ্ছা, আমি শফিক, আমি কি একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি যেটা এই পর্যন্ত দেখলাম যে সিএমএ ইউএস এর সিলেবাস সংক্ষিপ্ত, এবং তাদের শিডিউলটাও বেশ ফ্লেক্সিবল। আর এটার সাথে যদি আমি কম্পেয়ার করি বাংলাদেশের আইসিএমএবি, আমি জাস্ট ফর কম্পারিজন, আইসিএমএবি তে আমার অলরেডি এক ফ্রেন্ড ও সিএমএ কোয়ালিফাইড, এবং আর হচ্ছে আরো 2-3 জন, ওরা বেশ প্রোগ্রেস পেয়েছে আইসিএমএবি তে।
এখন সেখানে যদি আমি সিলেবাস কম্পেয়ার করি, তাদের সিলেবাসটা বেশ হিউজ এবং বেশ 4-5টা লেভেল আছে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের কর্পোরেট সেক্টরে এই সিএমএ ইউএসএ যেহেতু তাদের সিলেবাস সংক্ষিপ্ত, তো আর সিএমএ আইসিএমএবি বাংলাদেশ তাদের কোনো ধরনের ইয়া হয় কিনা, গ্রহণযোগ্যতার দিক থেকে আচ্ছা আচ্ছা সিলেবাসের কারণে কোনো ধরনের ইয়া হয় কিনা, মানে আচ্ছা কি আচ্ছা বলে। আপনার প্রশ্নের উত্তরটা আমি দুইজন মিলেই দিব। আমি প্রথমে আপনাকে একটা কারেকশন দিই। সিএমএ ইউএস এর সিলেবাস সংক্ষিপ্ত, এটা একটা ভুল ধারণা। পরীক্ষা দুইটা, বাট নট ইট ইজ শর্টকাট সিলেবাস। হ্যাঁ, কারণ অলরেডি আমার পার্ট 1 একটা তো অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে। আমার সাথে আরো একজন আছে, সৌরভ ভাই আছে, উনি 2টা পার্টি কোয়ালিফাই করছে এবং একই সাথে উনি অ্যাকাউন্টিং ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো কম্প্যারিজনটা আমার চেয়েও হয়তো ভালো বলতে পারবে। সংক্ষিপ্ত কিনা আমি প্রশ্নটা সৌরভ ভাইকে দিচ্ছি। সংক্ষিপ্ত বলার কোনো সুযোগই নাই। আর স্যার আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সংক্ষিপ্ত বলতে মানে লেভেল কম আর কি, যেহেতু আইসিএমএবি তে 4-5টা লেভেল, এখানে হচ্ছে এক্স্যাক্টলি 2টা আমি লেভেল, আমার এটা বোঝাতে বক্তব্যের চাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা আমি সিলেবাসটা নিয়ে যখন শুরুতে বলেছিলাম তখন আমি একটা কম্প্যারিজন দেওয়ার চেষ্টা করেছি, যেটা আইসিএমবি দিয়ে যদি আমি কম্পেয়ার করি। আমি নিজে আইসিএমবি এর এখনো রেজিস্টার্ড স্টুডেন্ট, মাঝখানে 4 বছর গ্যাপ হয়ে গেছে, আমি এখনো পরীক্ষা দিচ্ছি না। সো ওখানে যখন একটা স্টুডেন্ট বিবিএ এমবিএ কমপ্লিট অ্যাডমিশন নিচ্ছে, 20টার মধ্যে 7টা তাকে এক্সামশন দেওয়া হচ্ছে, প্রথম 7টা। এবং এখন তো নতুন সিলেবাসে ভর্তি হয়ে বলে যে আমি 700 কমপ্লিট, যেটা 5 বছর আগে আমরা বলতে পারতাম না। বিশেষ করে আমরা যারা এক্সামশন পাই নাই বা আমাদের সিজিপিএ খারাপ ছিল, ফাউন্ডেশন লেভেলও আমাদেরকে পাস করতে হয়েছে। তো সবকিছু মিলিয়ে 7টা সাবজেক্ট যদি আপনাকে এক্সামশন দেয়, দ্যাট মিনস দোজ আর ফান্ডামেন্টাল এবং অপশনাল সাবজেক্ট, বাট কোর যেই লেভেলটা 13টা সাবজেক্ট কিন্তু আপনাকে আইসিএমবি খারিজ করছে না, আপনাকে কোনোভাবে ছাড় দিচ্ছে না। ঠিক ওই 13টার সঙ্গে যদি আমি সিএমএ ইউএস এর 12টা যে কোর পেপারস আছে এটা যদি একটু মিলিয়ে নিতাম, তাহলে এটা বলার কোনো সুযোগ নাই যে কোনটা সংক্ষিপ্ত বা কোনটা ব্রডার। হ্যাঁ, কান্ট্রি ভেদে আপনার সিলেবাস সামান্য চেঞ্জ হয়, সেটা রেগুলেটরি ইস্যুর দিক থেকে। রেগুলেটরি ইস্যুটা কোনটা, লাইক ট্যাক্সেশন বা আপনার লেবার ল পড়ানো হয় যেমন আইসিএমবি তে। তারপরে আপনার লিগ্যাল ম্যাটার্স যেটা আসে আর কি, ইন্ডাস্ট্রিয়াল ল, এই ধরনের কিছু প্র্যাকটিস আছে। সো সিএমএ ইউএসএ এসিসিএ অর ইউকে ধরেন আরো কিছু প্রফেশনাল ডিগ্রি আছে, এগুলোর তো বাজার আসলে কোনো একটা দেশের জন্য কনফাইন না। হ্যাঁ, বিশেষ করে ইউকে আর ইউএসএ এর ডিগ্রিগুলো সারা ওয়ার্ল্ডের জন্য প্রযোজ্য এবং মোটামুটি 50-50 সব জায়গাতেই তারা ডমিনেট করে। সো রেগুলেটরি ইস্যুটা বাদ দিলে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ল, কমার্শিয়াল ল আর ট্যাক্সেশনের ছোটখাটো রুলস বাদ দিলে অল আর সেম। অর্থাৎ আমার আইসিএমবি এর 1300 বা 12টা সাবজেক্টের সমপরিমাণ কন্টেন্ট নিয়েই সিএমএ ইউএসএ আপনাকে শেষ করতে হবে, এখানে যে 12টা পেপার আছে। এটা সৌরভ ভাই বলেন এই বিষয়ে। সৌরভ ভাই যেহেতু 2টা পার্টি কোয়ালিফাই করছে, আমার চেয়ে ভালো বলতে পারবেন। আসলে ভাই আপনি তো সব বলেই দিলেন, এরপরও হ্যাঁ আপনি যথেষ্ট অভিজ্ঞ মানুষ, এই জন্য হয়তো মানে কথা বলার ধরন এরকম, মানে খুব ডিটেলস বলে বলছেন। এরপরও আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো এখানে ধরা হয় যে assumed knowledge, assumed it is assumed that you have fundamental or intermediate level accounting. এই জন্য আপনার ফান্ডামেন্টাল যে অ্যাকাউন্টিং নলেজ গুলা ওইগুলা এখানে দেওয়া হচ্ছে না, বাদ দেওয়া হয়েছে এখানে। কারণ এখানে আপনাকে আবার দেখেন একটা রিকোয়ারমেন্ট আছে যে আপনাকে 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ। তো ওরা আসলে ধরেই নেয় যে আপনি যা আপনি শিখে এসেছেন এতদিন অনার্স এবং মাস্টার্স লেভেলে, এখন আপনাকে এর একটু উপরে গিয়ে মানে পড়তে হবে বা ভাবতে হবে, এটাই আমার এইটুকুই মনে হলো আর কি। ঠিকই বলছেন, অর্থাৎ এখানে আমাদের পুরো সিলেবাসে একটা জার্নালও শিখতে হয় না, মানে ওরা ধরে নিয়েছে যে আপনি জার্নাল আগে থেকেই জানেন। হ্যাঁ, আমার এই পুরো সিলেবাসে এমন একটা এমসিকিউ পাবেন না যেখানে একটা সিম্পল জার্নাল করতে বলছে। জি জি, এবং এখানে ভাইয়া ইন্টারনাল কন্ট্রোল মানে পার্ট 1 এ যে ইন্টারনাল কন্ট্রোল যে চ্যাপ্টার আছে, ওখানে ওই ভাইয়া যেহেতু উনিও মানে প্রফেশনাল ডিগ্রি আছে বা মানে নলেজ আছে, ওইটা দেখলে তখন একটু ধারণা হয় যে ইন্টারনাল কন্ট্রোল ওখানে যে শুধু থিওরিটিক্যাল নলেজই এনাফ না, জবের এক্সপিরিয়েন্স আছে ওনাদের কাছে, এই চ্যাপ্টারটা ইজি মনে হয়।
এক্স্যাক্টলি, যাদের অন্তত 5 to 10 ইয়ার্স জব এক্সপেরিয়েন্স আছে জি জি। অ্যাকাউন্টিং, আর আমার ফিনান্স, যতটুকু ব্যাংকিং। মনে জি জি জি, আমার যতটুকু মনে হয়েছে যে বেশিরভাগ টপিকই হচ্ছে মানে ডিসিশন মেকিং এর জন্য আপনাকে হেল্প করবে আর কি, এবং কুইক ডিসিশন নেওয়ার স্কিল জন্য গুলা কুইক খুব ট্রিকি, ডিসিশন। খুব জি ট্রিকি প্রশ্নগুলো খুব ট্রিকি হয়, সিম্পল একটা জি জিনিস জি, বাট এমন ভাবে ফাইন্ডিং উপস্থাপন অল্টারনেটিভ, করা হয়। হ্যাঁ, কস্ট রিডাকশন, হ্যাঁ, ইনক্রিজিং এফিসিয়েন্সি, এফেক্টিভনেস, এই জিনিসগুলা প্রত্যেকটা জিনিসে দেখলাম যে ফোকাস থাকে আর কি ম্যাক্সিমাম টপিকে। হ্যাঁ, এবং স্টাডি ম্যাটেরিয়ালসটা কিন্তু ভেরি কনফাইন্ড, আপনাকে কোনো জি এলোমেলো রেফারেন্স দিয়ে ছেড়ে দেয় না যে 5টা লেখকের নাম দিয়ে দিল যে এই 5টা বই আপনি কিনে নেন জি। নীলক্ষেত থেকে, এটা আরেকটা পড়লে হ্যাঁ এরকম ভাই, না। আরেকটা মজার ব্যাপার সেটা হলো আমার কাছে শেয়ার করতে ইচ্ছা হলো যে কোশ্চেনের যে ধরন ওইটা দিয়ে বোঝা যায় যে আপনার ওরা আপনাকে কি মেজার করছে, যে আপনার স্কিল, আপনার নলেজ কিভাবে ওনারা ইভালুয়েট করছে, কিভাবে কোশ্চেনের ধরন দেখে। ওইখানে মুখস্থের কোনো কিছু নাই যে এমসিকিউ মনে হচ্ছে যে এখানে একটা মুখস্থ দিয়ে দেবে যে হু ডিসকভার্ড উমুক থিওরি, এই ধরনের কোনো কিছু নাই। এবং আমি দেখলাম যে এসএ বলেন, এসএ তারপরে এমসিকিউ কোনোটাতে মুখস্থের সুযোগ খুবই কম। মুখস্থ এবং প্রশ্ন কমন পাওয়ার কোনো সুযোগ নেই। জি জি, সকালে তো একটা পরীক্ষা হয়, বিকালে একটা হয়, কিন্তু একটা প্রশ্ন কমন পাবেন না। জি জি, এরকম। থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা জি প্রশ্ন জিতু ছিল। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম। আচ্ছা, জামির ভাই বলছেন? জি জি, জি বলেন। আমার একটু প্রশ্ন ছিল যে পার্ট 1 এবং পার্ট 2 এর মাঝখানে কি কোনো মিনিমাম গ্যাপ আছে, মানে মানে পরীক্ষা দেওয়ার এরকম না কি না কোনো? না, এরকম কোনো ধরাবাঁধা গ্যাপ নাই। আপনার জাস্ট নিয়মটা একটু বলে নেই। পার্ট 1 যদি কেউ শেষ করে বা যে কোনো একটা লেভেল শেষ করে একটা রেজিস্ট্রেশন দিয়ে, একটা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে ইউজুয়ালি 1 বছর। সো কেউ টেকনিক্যালি যদি প্রিপারেশনটা নেয়, আমি শুরুতেই বলেছি এখানে অনেক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার বিষয় আছে। তো স্ট্র্যাটেজিক্যালি যদি আপনি চলেন তাহলে একটা রেজিস্ট্রেশন দিয়ে 2টা সাবজেক্ট পাস করা সম্ভব, না 2টা এক্সাম শেষ করে আসা সম্ভব। সেক্ষেত্রে কারো রেজিস্ট্রেশন বাবদ 2বার পয়সা খরচ করতে হবে না। আরেকটা বিষয় হলো, হ্যাঁ কারো গ্যাপ হতেই পারে, পারিবারিক রিজন থাকতে পারে, সার্ভিস লাইফে অনেক ডিফিকাল্টিস থাকতে পারে। ধরেন আমি একটা লেভেল আমি শেষ করেছি গত মে মাসে, মাঝখানে আমি 1-1.5 বছর পরীক্ষা দিতে পারলাম না, বাট এটার জন্য আমাকে 3 বছর সময় দেওয়া হবে কমপ্লিটলি। মানে একটা পাস করার পর পরবর্তী 3 বছর সময় থাকবে। 3 বছরের মধ্যে যদি পরবর্তী লেভেলটা কেউ শেষ করতে না পারে, সেক্ষেত্রে তাকে আবার শুরু থেকে শুরু করতে হবে। তো ইউজুয়ালি এরকম হয় না, মানে 3 বছর আবার অনেক সময় সিএমএ ইউএসএ পাস করার জন্য ফর দ্য ডেডিকেটেড পিপল। আচ্ছা জি আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আমি হয়তোবা কে বলছেন? সেখানে আসিফ ভাই? আসিফ ভাই বলছেন? জি জি, আসসালামু জি আলাইকুম। বলেন। আমার নাম আসিফ। ভাই আমি শিওর না আপনি কভার করে গিয়েছেন কিনা শুরুতে। জি আমার বলেন। প্রশ্নটা যদিও এক্সামশন রিলেটেড, কিন্তু এটা সিএমএ ইউএসএ করার পরের মানে অন্য বডির এক্সামশন রিলেটেড। ফর এক্সাম্পল, কেউ যদি সিএমএ ইউএসএ কমপ্লিট করে 2টা পেপার পাস করে অ্যাসোসিয়েট মেম্বার হওয়ার পর, ধরেন সিমা ইউএসএ অথবা সিপিএ অস্ট্রেলিয়া, কানাডা বা অন্য যে বডিগুলো আছে এসিসিএ, ওগুলোতে আসলে কয়টা পেপার কোনটায় এক্সামশন পাওয়া যায়, এটা যদি একটু বলতেন তাহলে সুবিধা হতো। আচ্ছা, সিপিএ আমার ইউএসএ জাস্ট তো বোঝাচ্ছি। যতটুকু মাথায় আসে আমি ততটুকুই বলি আপনাকে। সিএমএ ইউএসএ করার পরে আপনি সরাসরি আইপিএ অস্ট্রেলিয়ার মেম্বারশিপ নিতে পারবেন, সিপিএ অস্ট্রেলিয়ার মেম্বারশিপ নিতে পারবেন, আইএফএ ইউকের মেম্বারশিপ সরাসরি নেওয়া যায়, ইন্ডিয়ান সিএমএ এর মেম্বারশিপ সরাসরি নেওয়া যায়। আর কানাডার কিছু সিপিএ এর সঙ্গে, ওদের আবার কানাডা বলতে বা ফেডারেল সিস্টেম যেহেতু, ওদের এক স্টেট বা এক প্রদেশের সাথে আরেক প্রদেশের কিন্তু নিয়ম কানুনে কিছু ভ্যারিয়েশন আছে। এই কারণে থরলি বলতে পারছি না যে ঠিক কোন স্টেটের সিপিএ তে আপনি কোন লেভেলে কতটুকুই পাবেন, এটা একটু সার্চ করে নিতে হয় আসলে। বাট দেয়ার আর সাম প্রভিশনস এক্সামশনের ক্ষেত্রে ইন কেস অফ কানাডা। আর ইউএস এর ভিতরে ইউএস এর আরেকটা ইম্পর্টেন্ট বডি হচ্ছে সিপিএ, যেটা সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট। ওদের সাথেও কোনো নাই, সিএমএ করলে যে সিপিএ তে এক্সামশন থাকে এরকম কোনো সিস্টেম আমেরিকার ভিতরেও নাই। বাট সিজিএম এর নাম শুনে থাকবেন, ওইখানে অ্যাডভান্স লেভেলে এন্ট্রি নেওয়া যায় এরকম। তো আসলে এত মেম্বারশিপের তো দরকার পড়ে না, স্পেশাল ফোকাসটা থাকে বাইরের ক্ষেত্রে হয়তো অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ আর ইউকে। বেসিক্যালি আমাদের নজরটা থাকে এই 4টা দেশের প্রতি। সো এই 4টার মধ্যে আপনি যে কোনো দেশে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে প্র্যাকটিস করার লাইসেন্স আপনি পাবেন।
বাট তাদের ইন কনজাংশন উইথ দেয়ার লোকাল বডিজ সেই সুযোগটা আছে। আসিফ ভাই। জি, থ্যাংক ইউ ভাই, আমার কনফিউশন ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। জি জি, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা একজন একজন করে সারি। হাফিজ ভাই বলছেন। হ্যাঁ, আচ্ছা, যেটা ছিল যে যাদের ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং না আর কি, যাদের ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং না এবং যারা অ্যাকাউন্টিং টাইপের কোনো জবেও নাই, তারা কি এই মানে সিএমইউসি কি তারা কি করতে পারবে না? পারবে। এখানে শুধু এন্ট্রিটা হচ্ছে গ্রাজুয়েশন, সিম্পলি গ্রাজুয়েশন, বিএ, বিএসসি, বিকম বা বিবিএ, এনিওয়ান ক্যান জয়েন। হ্যাঁ, এখন কথা হলো যারা বিবিএ বা অন্তত হয়তো দেখা যাচ্ছে আমার মতো যারা, আমি ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে গ্রাজুয়েশন করার পরে বেশ আরো 2-3 বছর গ্যাপ দিয়ে আমি এমবিএ করছি, মানে ওইটাই আমার ফার্স্ট বিজনেস ডিগ্রি। তো এইরকমও যদি কারো একটা রিফ্রেশিং মাস্টার্স ডিগ্রি থাকে, লাইক সিম্পল তো পেছনে সায়েন্স অথবা আর্টস বা সোশ্যাল সায়েন্স, বাট অ্যাটলিস্ট একটা এমবিএ আছে, তাদের জন্য একটু প্রিভিলেজড, অন্তত খুব দ্রুত বিজনেস স্টাডিজটা ধরতে সুবিধা হবে। আর একেবারে পারবে না এরকম কোনো কথা নেই। আমাদের লোকাল বডিতেই যদি দেখি, আমাদের আইসিএবি তে বা আইসিএবি তে অলসো, এখানে অনেক মানে নন কমার্স স্টুডেন্টরা কমার্সের স্টুডেন্টদের চেয়ে অনেক দ্রুততম সময়ে কমপ্লিট করে গেছে, এরকম বহু লোকজন আছে। বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের জন্য এটা আরো প্রিভিলেজ, কারণ সায়েন্সের স্টুডেন্টদের পড়াশোনায় স্ট্রেস নেওয়ার ক্ষমতাটা অন্য স্টুডেন্টদের চেয়ে অনেক বেশি, এবং তাদের ম্যাথমেটিক্যাল স্কিল, লজিক স্কিল অনেক বেটার দ্যান আস সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টদের চেয়ে অনেকটাই বেশি। সো এখানে হতাশ হওয়ার কিছু নেই, অবশ্যই পারবে। এবং ইন্ডিয়াতে এরকম অনেক উদাহরণ আছে যে ইঞ্জিনিয়ার, তার ফার্স্ট গ্রাজুয়েশন ইঞ্জিনিয়ার, বাট তারা সরাসরি সিএমএ বা সিপি এর মতো গুরুত্বপূর্ণ কঠিন সাবজেক্টে তারা পাশ করে গেছে এবং খুব সফলতার সাথে। এবং আমার একজন বন্ধুই আছে এখানে, ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির, সে আইসিএমবি তে মাত্র 1.5 বছরে 1500 কমপ্লিট করে সে সবাইকে তাক লাগাই দিছিল। মাত্র 1.5 বছরে 15টা সাবজেক্ট, কারণ ও তো একেবারে ফাউন্ডেশন থেকে শুরু করতে হয়েছিল, সে কোনো এক্সামশন পায় নাই। লাইক অন্য বিবিএ দের মতো সে লাকি না, সে বলতে পারে না যে ভর্তি হয়ে তার সাবজেক্ট কমপ্লিট, এটা বলার তার সুযোগ ছিল না। তাকে একদম 0 থেকে 15টা সাবজেক্ট সে পাস করছে মাত্র 18 মাসে। এবং মাঝখানে আবার চাকরিতে ঢুকে যাওয়ার কারণে একটু গ্যাপ ছিল, বাট সবকিছু মিলে সে 2.5 বছরে, মানে ভেরি স্ট্যান্ডার্ড একটা সবাই 2.5 বছরে সে সিএমএ কোয়ালিফাইড করছে বাংলাদেশ থেকে। সো সায়েন্সের স্টুডেন্টস আর মোস্ট ওয়েলকাম, পারবেন আপনারা, বাট একটু রিফ্রেশ নিতে হবে। লাইক প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপাল অফ ফাইন্যান্সটা আপনাকে অতিরিক্ত পড়তে হবে নিজ দায়িত্বে, অথবা উইথ এনি সিনিয়র অর এনি মেন্টর, যাতে আপনি খুব দ্রুত কোপ করতে পারেন। কারণ সিএমএ ইউএসএ কোনো ফান্ডামেন্টাল কোর্স দেওয়া হয় নাই, লাইক যেটা আমাদের লোকাল সিলেবাসেও আছে, ম্যানেজমেন্ট, মার্কেটিং এর মতো সাবজেক্টও ঢোকানো আছে, এত প্লেন সাবজেক্ট এখানে নাই। ক্লিয়ার? আচ্ছা, একজন প্রশ্ন করতে চাচ্ছিলেন মনে হয়, জামির ভাই সম্ভবত। জি, আমার প্রশ্ন মানে আপনার আমাদের এখানে যারা আছেন কিংবা কেউ কি বাইরে আছেন কিনা জানি না, মানে এই ইউএসএ কানাডাতে, বিশেষ করে ইউএসএ তে ইমিগ্রেশনের পারপাসে এটা কতটুকু কাজে লাগবে, মানে এই কিংবা এটার কোনো রিকগনিশন ভাবে, মানে যেহেতু আছে হয়তো ওখানকার বডি, বাট কি পরিমাণ, টু টু হোয়াট এক্সটেন্ট এই রিকগনিশনটা ইউজ করা যাবে? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকের কিউরিওসিটি এটা নিয়ে। বিশেষ করে আমাদের সাথে যারা অধ্যয়নরত আছে, এদের 80% বা তারও বেশির ইন্টেনশন কিন্তু বাইরে মাইগ্রেট করা। আর ওভারসিজ জবের জন্য সরাসরি এলিজিবিলিটি ক্রিয়েট করার জন্য সিএমএ ইউএসএ, নট অনলি সিএমএ ইউএসএ বা সিমা এসিসি এর মতো ডিগ্রিগুলো বেশ রিলায়েবল বলতে পারেন, কারণ এগুলো সারা ওয়ার্ল্ডে পরিচিতি আছে। হ্যাঁ, বাংলাদেশে বলতে পারেন যে আমার সিএমএ ইউএসএ পরিচিতি কম, বাট অন্যান্য দেশে যথেষ্ট পরিমাণ পরিচিতি আছে। আর মানে পার্টিকুলারলি যদি ইউএস এর কথা বলেন, তো এটা ইউএস এর ডিগ্রি, দিস ইজ দেয়ার প্রপার্টি। সিএমএ ইউএস এর একদম স্পেশালি ইউএস এর নিজস্ব ডিগ্রি। সো এখানে অ্যাকসেপ্টেন্সের বিষয় যদি বলেন, সেটা নিয়ে কোনো মানে কনফিউশনের জায়গা নেই। আর দ্বিতীয়ত
ইউএস যাওয়ার ব্যাপারে অনেকের প্রশ্ন থাকে, জামির ভাই যেটা বলছে বা কাছাকাছি এরকম অনেকের প্রশ্ন থাকে যে এরকম যে সিএমএ ইউএসএ করলে আমেরিকা যাওয়া যাবে কিনা। তো এটা যেটা মানে বেস্ট অ্যান্সার হলো এইটা, পৃথিবীর এমন কোনো ডিগ্রি নাই, কোনো দেশের ডিগ্রি নাই যেটা আপনাকে ভিসার গ্যারান্টি দেয় বা ইমিগ্রেশনের গ্যারান্টি দেয়। আপনি যদি খোদ হার্ভার্ডের স্টুডেন্ট হন, তো হার্ভার্ড ডাজন্ট এনশিওর ইউ যে আপনাকে ইমিগ্রেশন ক্রস করাই দিবে, বাট ইট ইনক্রিজ ইউর জব অ্যাক্সেসিবিলিটি। আর যেহেতু ইউএসএ ডিগ্রি, আর ইউএসএ আপনি মানে বাংলা অনার্স মাস্টার্স করেও অনেক বন্ধু বান্ধব আমার আছে ইউএসএ মাইগ্রেশন করে গেছে। হ্যাঁ, কিন্তু কথা হলো যে ওখানে যাওয়ার পরে তো আমাকে কিছু না কিছু করতে হবে। হ্যাঁ, কেউ ওয়ার্ড জব করে, কেউ সো কল্ড হোয়াইট কলার জব করে, কর্পোরেট জব করে। তো এটার জন্য তো একটা অ্যাক্সেসিবিলিটির দরকার আছে, নিশ্চয়ই একটা টিকেটের দরকার আছে। সার্টিফিকেট ইজ নাথিং এলস, এটা এক ধরনের টিকেটের মতো। তো ওই টিকেটটার জন্য আসলে মনে হয় যে সিএমএ ইউএসএ, সিপিএ বা সিমা এই ধরনের ডিগ্রিগুলো ডেফিনেটলি হেল্পফুল। আর খোদ আমেরিকা যেহেতু, সিএমএ ইউএসএ নে আপনি ওখানে একটা বেটার জব ফাইন্ড আউট করতে পারবেন, এটা নিয়ে কোনো কনফিউশন অন্তত আমার নাই। অন্তত আমি যার মাধ্যমে সিএমএ মানে প্রথম শুরু করার একটা ব্যর্থ চেষ্টা করছিলাম 2014-তে, তো উনি কিন্তু এখন আমেরিকাতেই আছে। উনি একজন ব্যাংকার ছিল বাংলাদেশে। আর এছাড়াও এখন আমরা যেহেতু এগুলো নিয়ে কাজ করতেছি, পরিচিত আরো অনেকে বের হয়ে যাচ্ছে। আর লাকিলি কারণ আমার দুইজন প্রবাসী পার্টিসিপেন্ট, আমি স্টুডেন্ট বলি না, যদিও আমি তাদের মেন্টর, বাট আমি স্টুডেন্ট শব্দটা ইউজ করি না কারণ তারা আমার সিনিয়র। একজন ফ্রান্স থেকে অ্যাটেন্ড করে মাঝে মাঝে, ওনার মানে যেহেতু টাইম লাইন মিলে না আমাদের সাথে ওদের, আর একজন জাপান থেকে। তো ওরা কিন্তু ওখানে যেয়ে দেখছে যে এটার গুরুত্বটা কতটুকু। যদি আপনার প্রশ্নটা ছিল খোদ আমেরিকা নিয়ে, বাট আমেরিকার বাইরে যেগুলো প্রো আমেরিকান কান্ট্রি, বেশ করে লাইক মিডল ইস্ট আর জাপান, ইভেন চায়না যদিও আমেরিকার সাথে তাদের বিজনেস রাইভালরি আছে, কিন্তু এডুকেশন নিয়ে তারা আমেরিকান ডিগ্রিকে আবার প্রত্যাখ্যান করার মতো কোনো অবস্থায় তারা নাই। সাউথ কোরিয়া, টার্কি আর ইউরোপিয়ান ইউনিয়নের ম্যাক্সিমাম দেশ, বিশেষ করে যেগুলো ন্যাটোভুক্ত দেশ, এখানে একটা পলিটিক্যাল ইকোনমিও আছে। তো সবকিছু মিলে এই সব দেশগুলোতেই আপনি করতে পারবেন, অ্যাক্সেসিবিলিটি আছে। আরেকটা মজার তথ্য দেই, আমার পরিচিত এরকমও পেয়ে গেছি আমি, যে ইংল্যান্ডে থাকে কিন্তু সে সিএমএ ইউএসএ করতেছে। আমি হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট পেলাম, ওনার সাথে আমার কথা হয়েছে, দেখলাম ওনার হাতে আমি একদিন দেখলাম যে সিএমএ ইউএসএ প্যাড, একটা প্যাডের উনি একটা টেলিফোন নাম্বার দিয়ে আমার সাথে কথা বলতেছে, ওটা দিয়ে এক্সচেঞ্জ করতেছে। তো এটা তো আমার জন্য আইএমএল লোগোটা তো আমার কাছে খুব পরিচিত। আমি বললাম যে আপনি এই লোগো যুক্ত প্যাড কোথায় পাইলেন? তো উনি কিছুদিন আগে ইউকে থেকে ঘুরে আসছে, তো আমার মেয়ে এটা করতেছে, থাকে কোথায়? লন্ডনে। তো এই হলো ব্যাপার, মানে গ্লোবালি এটা নিয়ে অ্যাক্সেসিবিলিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, বাংলাদেশ মার্কেটটা ছোট। মিডল ইস্টে কি এটা অ্যাক্সেসিবিলিটি আছে? মানে মিডল ইস্টের ভেরি ওয়াইড। আমি এখানে আমার একজন পাকিস্তানি বন্ধুকে ইনভাইট করেছি, আমি ওকে দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে জয়েন করতেছে আবার কেটে দিচ্ছে, সম্ভবত নেটের কোনো প্রবলেম আছে। তো ওকে মেইনলি আমি ইনভাইট করেছিলাম এই কারণে যে আসলে জব অপরচুনিটি বা ও ফিচারটা কি রকম যে মিডল ইস্টে, কারণ সে একজন সিএমএ মেম্বার এবং সে দীর্ঘদিন দুবাইয়ে ছিল। সেও একজন আমার মোটিভেটর এবং মেন্টর বলতে পারেন, আমাকে স্টাডি ম্যাটেরিয়ালস থেকে শুরু করে অনেক কিছুতে হেল্প করছে। এবং আমরা যে সিমুলেশন সফটওয়্যারটা বাংলাদেশে আমি এবং আমার মাধ্যমে অন্তত 30-40 জনের কাছে আছে এরকম এই সফটওয়্যারটা যারা ইউজ করছে। এই সিমুলেশন সফটওয়্যারটা ডিজাইন করছে মিস্টার নাবিল রাজা ফ্রম ইউএই। উনি ইউএইতে চাকরিরত ছিলেন, কিছুদিন আগে উনি পাকিস্তানে ব্যাক করছেন। বাট ওদের কাছ থেকে জানা শুধু না, আপনি গুগলে সার্চ দিলেও পাবেন সিএমএ স্যালারি সার্ভে বলে কিছু রিপোর্ট আছে। আপনি পুরোটা সত্য ধরার দরকার নাই, আপনি 20% বাদ দিয়ে বিশ্বাস করলেও যদি দেখেন, কোন কোন ক্ষেত্রে আমেরিকার চেয়েও বেশি স্যালারি অফার করে মিডল ইস্টের ইনস্টিটিউট গুলো। এটা যে কেউ এটা এই ইনফরমেশন গুলো অ্যাভেল করতে পারেন বাই গুগল সার্চ। মিডল ইস্টের দেশগুলো এমন বলা হয় যে ওখানে যদি কেউ বলে আপনি আলু তো সব দেশেই খায়, মিডল ইস্টের গল্পগুলো এরকম। মিডল ইস্টে যদি কেউ বলে এই আলু বাংলাদেশি, তো দিলে ওরা আরবের শেখরা বলবে না এটা খাবো না। কিন্তু ওই আলু যদি আরেকটা ঝুড়িতে রেখে বলেন যে মেড ইন ইউএসএ, তারা ওটা খুব ভালো খায়। মানে ওরা তো বলতে গেলে আমেরিকার 52তম স্টেট মিডল ইস্টের দেশগুলো। হ্যাঁ, আর মিডল ইস্টে নাই এমন কোন পৃথিবীর মাল্টিন্যাশনাল কোম্পানি, বিলাসী কোম্পানি সবই আছে।
তো জব অপরচুনিটি অনেক বেশি। আর ইনশাল্লাহ বাংলাদেশেও যে হারে ফরেন ইনভেস্টমেন্ট আসতেছে, বিশেষ করে আমাদের ইপিজেড কেন্দ্রিক বা স্পেশাল ইকোনমিক জোন যেগুলো হচ্ছে, লাইক মিরসরাই একটা অন্যতম। তো এই যত বিদেশি ইনভেস্টমেন্ট আসবে, বিদেশি ডিগ্রির চাহিদা তত বাড়বে নিঃসন্দেহে। জামিল ভাই। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি ভাইয়া বলেন। জি এনায়েত ভাইয়া, ভাই। জি আমি বলতে চাচ্ছিলাম যে ভাইয়া, যে মিডল ইস্টের কথা বলছেন, মিডল ইস্টে কিন্তু আইএম এর কিন্তু ওনাদের নিজস্ব একটা অফিসে আছে আমি যতটুকু জানি। হ্যাঁ, মিডল ইস্টে আছে। হচ্ছে রিজনাল অফিস আর কি দুবাই। ইন্ডিয়াতেও আছে সম্ভবত, ইন্ডিয়াতে সিঙ্গাপুরে আছে। জি, তাহলে হচ্ছে যে কেউ যদি কোনো অপরচুনিটি এরকম পায়, ধরেন একটা পার্ট কমপ্লিট করে দুবাইতে চলে গেল, কিন্তু ওইখানে অফিস থেকে অনেকগুলো সাপোর্ট পাওয়া যাবে। আর আরেকটা জিনিস আমি এখানে ভাইয়া যোগ করতে চাচ্ছি, যেটা অনেকেরই অনেক ধরনের কনফিউশন থাকে আসলে কি আইসিএমবি করবে কিনা। আসলে আমি কিন্তু মানে ছোট আমার এক্সপিরিয়েন্স, কিন্তু আসলে আমি প্রফেশনাল এডুকেশন নিয়ে অনেক স্ট্র্যাটেজিক মানে করছিলাম আর কি অনেক দিন থেকেই। তা আসলে বাংলাদেশেরটা হচ্ছে যে একটা ডমিনেটিং ব্যাপার আসলে, যেটা আমি না বললেই নয়। আইসিবি বলেন, সিমা বলেন, চার্টার্ড সেক্রেটারি বলেন, আসলে কিন্তু কোয়ালিটির দিক থেকে এসিসিএ বলেন, আইসিডব্লিউ বলেন, যে অয়েলস যেটা ইনস্টিটিউট অফ চার্টার্ড আইরিশ, এগুলো অনেক হাইলি কোয়ালিফাইড এডুকেশন, কিন্তু এখানে ডমিনেটিং এর কারণেই কিন্তু অনেক কিছু হচ্ছে না, সেটা সবাই জানে আসলে। তো আসলে সিএমএ ব্যাপারটা তো এটা যারা বুঝবে, তারা যারা আমি বুঝতে ফ্লেভার পাবে পারছি, তারা মানে নিবে এটা। এটা খুবই কমন একটা প্রশ্ন, প্রায় শুনি এবং অনেকে শেয়ার হয়েছে এটা। আইএমএ তো হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টিং এর মেম্বার। আর আমার আরেকটা যারাই নিবে, আমার সাজেশন তো হচ্ছে যে ওনারা যদি ইন্ডিয়ান সিএমএ টা নিয়ে না, ওইটা এক্সামশনটা যেহেতু এমনিতেই হয়ে যাচ্ছে, আমি মনে করি যে এটা আবার বেটার একটা অপরচুনিটি আর কি, যেহেতু ইন্ডিয়ান ইন্ডিয়ানদের ক্লাবটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড়, ডেফিনেটলি অনেক বড় এবং ডমিনেটিং সারা ওয়ার্ল্ডে। মিডল ইস্ট বলেন বা ইউরোপ, আমেরিকা, সব জায়গায় ইন্ডিয়ানরা অনেক ডমিনেটিং বিকজ অফ ফরেন ডিগ্রিজ, এবং তারা লোকাল বডির সাথে অ্যাফিলিয়েটেড হয়ে গেছে বহুদিন আগে। আর প্রথমে যেটা বললাম, আসলে এখানে দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে। আমি আইসিএমবি করব না সিএ করব, হ্যাঁ ডেফিনেটলি আপনার লোকাল বডি হিসাবে দে শুড বি ডমিনেটিং, তাদের এটা হওয়া উচিত। কারণ এখানে আমি একটা রেগুলেটরির কথা বলছি, বিশেষ করে অডিটিং আর হচ্ছে আপনার ধরেন ট্যাক্সেশনের বিষয়টা। সো কেউ একজন হয়তো সিএমএ ডিগ্রি নাই, কিন্তু তার একটা আইটিপি সার্টিফিকেট আছে, দ্যাট মিন্স সে ট্যাক্স প্র্যাকটিস করতে পারে, বা কারো এলএলবি আছে, সে এইভাবে করতে পারে। বাট বিজনেস এরিয়াটা এত বড়, ধরেন আপনি অ্যাকাউন্টিং এ এমবিএ করেছেন বা ফিনান্সে বিবিএ এমবিএ করেছেন, এই ক্ষেত্রটা এত বড় যে একটা লাইফে সব ক্ষেত্রে কাজ করা সম্ভব না। কেউ হয়তো ম্যানুফ্যাকচারিং এ কাজ করে, কেউ ব্যাংকিং এ কাজ করে। তো ব্যাংকিং এও দেখা যায় যে এত অনেক ডিভিশন আছে যে একটা মানুষের 30 বছর সার্ভিস লাইফে সব ডিভিশন কভার করা সম্ভব না। আরেকটা ব্যাপার, যেটা সিএ আর সিএম এর মধ্যে যে ডিবেটটা হয় গ্লোবালি, বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশের মতো দেশগুলোতে, হুইচ ওয়ান ইজ বেটার, সিএ অর সিএমএ, এই ডিবেটের উত্তরগুলো বিশেষ পুরা ওয়েবসাইটে গেলে দেখবেন অনেক এক্সপ্লেনেশন, অনেক ব্যাখ্যা আছে। তো এখানে এই ধরনের বক্তব্যগুলো আছে। ঠিক আপনি যে ধরনের প্রশ্নটা করছেন, এগুলো খুব কমন প্রশ্ন, ওয়েবসাইটেও পাওয়া যায়, যে সিএ বেটার না সিএমএ বেটার। তো বলছে যে সিএ করলে ও একটা ফার্ম খুলতে পারে, নিজে নিজে প্র্যাকটিস করতে পারে, অডিট করতে পারে। তা আসলে কথা হলো সি এর অবজেক্টিভ আলাদা, সিএম এর অবজেক্টিভ আলাদা। কারণ স্পেশালাইজেশনের ব্যাপার, 90% পড়াশোনা একই, 10% একটু ভেরিয়েশন আছে, কিন্তু দুটার উদ্দেশ্য যেহেতু আলাদা। এখন কথা হলো, ওয়ার্ল্ডে যারা সি যুক্ত ডিগ্রি করে, তাদের মধ্যে গ্লোবালি আপনি নেটে সার্চ দিলে পাবেন 2 থেকে 5% অথবা লেস দেন 5% প্রফেশনালরা ইন্ডিপেন্ডেন্ট ফার্ম নিয়ে কাজ করে, লেস দেন 5%, ইন বিটুইন 2 to 4 বা 2 to 3%। অর্থাৎ 100 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মধ্যে 97 জনই চাকরি করে, অথবা কেউ কেউ উদ্যোক্তা হয়, খুবই কম। অন্তত বাংলাদেশের মতো দেশে উদ্যোক্তা হওয়ার টেন্ডেন্সি খুবই কম। আমরা এন্টারপ্রেনারশিপ নিয়ে গ্রাজুয়েশন করলেও আমরা চাকরি খুঁজবো, মানে এটা আমাদের রক্তে মিশে গেছে। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফার্ম যারা করতেছে, এদের সংখ্যা খুবই কম। অর্থাৎ 97 জন সি যুক্ত ডিগ্রিধারীরাই চাকরি করে, সেক্ষেত্রে করার কোনো সমস্যা নেই। আর সবাই নিশ্চয়ই ট্যাক্স প্রফেশনাল হবে না, সবাই রেগুলেটরি বডি নিয়ে কাজ করবে না। আর সিমা বলেন, সিএমএ অথবা এসিসিএ, তো
তো লোকাল বডির সাথে কম্পেয়ার করলে ব্রিটিশ আর ইউএসএ ডিগ্রি গুলো অবশ্যই আমাদের লোকাল মেম্বারদের চেয়ে লেস ডমিনেটিং। বাট আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি যদি 5 জন সিএমএ ইউএস এর মেম্বারকে খুঁজে বের করি আপনাদের সামনে উপস্থাপন করি, বাট আই হ্যাভ ইনফরমেশন অফ দোজ পিপল, হয়তো সবাইকে উপস্থাপন করা আমার সম্ভব না কেস টু কেস, বাট আমি যাদেরকে চিনি এটা মোর দ্যান 10 হবে এখন পর্যন্ত, তারা কেউ আমার চেয়ে খারাপ পজিশনে নেই। ওইভাবে যদি চিন্তা করি, আসলে ডিগ্রি মানুষকে বড় করে না, মানুষ ডিগ্রিকে বড় করে, এই তর্কটা অনেক লম্বা হবে। আর দৃষ্টিভঙ্গির ব্যাপারটা, যে কেউ লোকাল ডিগ্রি নিবে না বিদেশি ডিগ্রি নিবে, এটা সম্পূর্ণ তার দৃষ্টিভঙ্গির ব্যাপার, যে সে আসলে কত ব্রডার চিন্তা করতেছে। আপনি যদি গ্লোবালি চিন্তা করেন, এই অনলাইনের যুগে আপনি বাংলাদেশে বসে ইউএস এর কাজ করতে পারেন, ইউকে অফিসের কাজ করতে পারেন, ওয়ার্ক ফ্রম হোম আর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এখন কাজ করতেছে অনেকে। আমার আরেকজন এখানে পার্টিসিপেন্ট থাকার কথা ছিল, সাকিব ফ্রম চিটাগাং, সে বিএসআরএস এ জব করতো, সে ছেড়ে দিয়ে এখন কিন্তু ফ্রিল্যান্সিং করতেছে। ও আমেরিকা এবং ইউকের ক্লায়েন্ট নিয়ে কাজ করতেছে এবং সে সিএমএ ইউএসএ পার্সু করতেছে। মেন উদ্দেশ্য তার আরো বেটার ক্লায়েন্ট ধরা এবং বেটার পেমেন্ট এনশিওর করা। সো দেয়ার ইজ নো বর্ডার অর বাউন্ডারি। হ্যাঁ, সো এইখানে ওই প্ল্যাটফর্মে ডেফিনেটলি ফরেন ডিগ্রিধারীরা ডমিনেটিং। এখন আপনি কোথায় বেশি ডমিনেটিং রোল প্লে করতে চান সেটা একটা ব্যাপার। আবার আমি আগেও বলেছি যে আমাদের এখন পর্যন্ত যারা এনরোল করতেছে এরা ম্যাক্সিমামই মিড লেভেল আর আপার মিড লেভেলে জব করে, অলরেডি কোনো না কোনো প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ, এজিএম, ডিজিএম এই লেভেলের লোকজন। মানে এন্ট্রি লেভেলের লোকজন খুবই নাই, খুবই কম। যে এমন না সিএমএ ইউএসএ করলেই চাকরি কনফার্ম বা ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে ভর্তি হতে পারলেই চাকরি কনফার্ম, এই কনসেপ্ট নিয়ে তারা ভাবে না। তারা তো অলরেডি জবে আছে, হয়তো কারো কারো স্যালারি 6 ডিজিট, খুব হ্যান্ডসাম। আমি অনেককেই চিনি বা আমার পার্টিসিপেন্ট যারা আছে আমি তাদেরকে ব্যক্তিগতভাবে সবাইকেই চিনি, তারা কোন লেভেলে আছে। সো এরা চায় কি আরেকটু মানে রিফ্রেশমেন্ট দরকার, ক্যারিয়ারে একটা বুস্টিং এর জন্য তাদের ডিগ্রি দরকার। আবার কারো রিসার্টিফিকেশন, সরি আমি ইন্টারাপ্ট করলাম, এটার কি কোনো রিসার্টিফিকেশন দরকার হয়? মানে সার্টিফিকেট কি সঙ্গে সঙ্গে দেয় পার্ট 1 2 আশা করার পর, নাকি একটা নির্দিষ্ট সময় পরে, যেমন যে চার্টার অ্যাকাউন্টেন্ট 5 বছরে হওয়ার পরে তারপর এফসিএ হয়, এই ধরনের কি কোনো ব্যাপার স্যাপার আছে এটার সাথে? এখানেও আছে। সৌরভ ভাই এই ব্যাপারে কোনো তথ্য জানেন কিনা? সৌরভ ভাই। ভাই আমার মোটামুটি আইডিয়া হলো যেটা, এডুকেশন রিক্রুটমেন্টের জন্য আপনার মানে প্রথমত সবাইকে চেষ্টা করতে হবে যেন পাস পরীক্ষা দেওয়ার দ্বিতীয় পরীক্ষাটা দেওয়ার আগেই এডুকেশন রিক্রুটমেন্ট ফুলফিল করেন উনি, ওইটার একটা প্রমাণ আইএমএ কে মেল করতে হয়। ওইটা হচ্ছে 4 বছরের যে অনার্স ডিগ্রি ওইটার সার্টিফিকেট। তো এটা দিয়ে ওনারা নিশ্চিত হয় যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা আছে। আর এক্সপিরিয়েন্সের জন্য একটা ফর্ম থাকে, এক্সপিরিয়েন্স ফর্ম, ওইটাও ফিল আপ করে পাঠাতে হয়। ওনারা যদি মনে করেন তাহলে এটা যাচাই করে দেখবেন ঠিক আছে কিনা। এরপরই আইএমএ থেকে সার্টিফিকেট দেওয়ার জন্য ওনারা একটা মেইল করে, সবকিছু ঠিক থাকলে সার্টিফিকেট দিবে, মেইল করে যে আপনার অ্যাড্রেস দেওয়ার জন্য ওখানে সার্টিফিকেটটা ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হয়। এইটুকুই। আর প্রত্যেক বছরে আমার প্রশ্ন হচ্ছে সেটা না, আমার প্রশ্ন হচ্ছে 4 ইয়ার্স অনার্স না, সাপোজ আমি 3 ইয়ার্স অনার্স 1 ইয়ার মাস্টার্স, 1 ইয়ার মাস্টার্স, আমার ইন টোটাল 4 ইয়ার্স। হ্যাঁ, আমার 4 ইয়ার্স বাট নট বাট মানে ইয়াতে ব্যাকগ্রাউন্ড মানে নন কমার্স ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো আমার এই ক্ষেত্রে কি কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? আমার 3 ইয়ার্স অনার্স 1 ইয়ার মাস্টার্স, যেহেতু আমরা অনেক ব্যাকই করেছি আগে করেছিলাম। না না না, এটা নিয়ে কোনো সমস্যা নেই। 2 ইয়ার্স পাস কোর্স হলেও সে করতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। জি 3 or 4 ইয়ার ব্যাচেলর ডিগ্রি এটাও বলা আছে, বাট স্কুলিং বলা আছে মেবি 16 ইয়ার্স স্কুলিং। এটা ভাই আমি এখনো পাইনি ভাই। না 16 ইয়ার্স সব মিলে তো ওনার 3+1, হ্যাঁ সেটা হয়ে গেছে, সমস্যা নেই, ইজ এলিজিবল নিঃসন্দেহে। জি। আর রিসার্টিফিকেশনের কোনো ইস্যু আছে? রিসার্টিফিকেশন, হ্যাঁ আমি একটু বলি ভাই, মানে কোনো রিনিউ করতে হয় এটা বুঝতে পারি। জি অবশ্যই। প্রত্যেক বছরে আপনাকে 30 ক্রেডিট আর সিপি ক্রেডিট নিতে হয়, 30 ঘন্টা 30 ক্রেডিটর। জি জি, প্রত্যেক বছরে 30 ঘন্টা।
ওইটা বিভিন্ন ধরনের কোর্স আছে, আইএমএ রিকগনাইজ বিভিন্ন কোর্স আছে, ওইগুলা করে ওইগুলা ফ্রিলি করা যায় আর কি। ওইগুলা করে অনেক শুধু অ্যাটেন্ড করতে হয়, ওয়ার্কশপ গুলোতে অ্যাটেন্ড করতে হয় আপনাকে। অ্যাটলিস্ট 30 ঘন্টা সেমিনার, ওয়ার্কশপ অর এনি অ্যাসাইনমেন্ট আপনি সাবমিট করলেই হবে। এটা ডিফিকাল্ট কোনো কিছু না, ওরা জাস্ট আপনাকে কন্টিনিউয়াস পড়াশোনার মধ্যে রাখতে চায় আর কি। সেটার মিনিমাম রিকোয়ারমেন্ট হলো 30 আওয়ার্স সারা বছর। এটা খুব ডিফিকাল্ট, রিল্যাক্স আছে এখানে যদি কেউ কোনো কারণে। হ্যাঁ, আমি এটা নিয়ে একটু সার্চ করছি সৌরভ ভাই, ওটা নিয়ে আমি সার্চ করে দেখছি। ওটা আসলে শুধুমাত্র বিজনেস ইথিক্স নিয়ে, সব এরিয়াতে না, শুধু বিজনেস ইথিক্স। তাহলে আমার 1 বছরের ভিতর এটা না করলে তাহলে আমার সার্টিফিকেটটা পাবো না, এটাই তো, নাকি ইনভ্যালিড হয়ে যাবে? ইনভ্যালিড হয় না, সাধারণত আপনাকে সুযোগ দেয়, ইনঅ্যাক্টিভ করে রাখে এবং অনেক সুযোগ দেয় আপনাকে, অনেক নোটিফিকেশন আপনাকে। জি, তখন আপনি সিএমএ কিন্তু ইনঅ্যাক্টিভ সিএমএ আর কি বলে ওরা। আর ওটা খুব একটা চ্যালেঞ্জিং কিছু না। আমরা জাস্ট এখন যেভাবে এই যে 20-25 জন একসঙ্গে কথা বলতেছি, ঠিক এইরকম কিছু প্রোগ্রাম ওরা করে, ওয়েবিনার টাইপের। আপনার যদি পয়সা থাকে আপনি আমেরিকায় যেয়ে অ্যাটেন্ড করতে পারেন, আর না হলে আপনি জুম বা এরকম অনলাইন প্ল্যাটফর্মে 30 আওয়ার্স এর সেশন অ্যাটেন্ড করবেন। অনলি 30 আওয়ার্স, 30 ঘন্টা, নট এ চ্যালেঞ্জিং ম্যাটার। বরং এগুলোতে অ্যাটেন্ড করলে আরো লাভই হয়, সেমিনার টাইপের। ওকে, আর কোনো প্রশ্ন? ভাই কস্টের আইডিয়াটা একটু যদি দিতেন। রাইট, এটাই বলতে যাচ্ছিলাম। কস্ট নিয়ে আমি বলি। কস্ট একটু প্রশ্ন ছিল। আচ্ছা বলেন। আচ্ছা, একটা প্রশ্ন পাইলাম কস্ট। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন, আমি একসঙ্গে উত্তর দেব। ভাই আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি জাহিদ ভাই বলেন। জি, আমার হচ্ছে আমি সৌরভ ভাইয়ের নিকট প্রশ্নটা রাখাটা, যেহেতু উনি 2টা লেভেলই কমপ্লিট করেছে, তাই তো? 2টা পার্টি কমপ্লিট করেছে। তো এখানে আমি যেটা দেখলাম 6টা 12টা আপনারা কোর পেপার হিসেবে ধরতেছেন, যেটার উপর নলেজ নিয়ে ওনারা এটা পার্ট 1 পার্ট 2 ডিভাইড করেছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে উনি যে পাসটা করলো, ওনার তো নিশ্চয়ই একটা ওই স্টাডি ম্যাটেরিয়াল গুলো সম্বন্ধে ভালো ধারণা বা এটা নিয়ে করছে। তো উনি ওনার অভিজ্ঞতা থেকে জাস্ট আমাদের সাথে কিছু শেয়ার করাটা, যে উনি কিভাবে এই জিনিসটাকে অ্যাচিভ করলো বা কি অ্যাচিভের প্রক্রিয়াটা উনি কিভাবে এটা ধরলো, তাহলে আমরা একটু হয়তো বুঝতে পারবো যে কম্পারিজন যদি আমি জাস্ট লাইক আইসিএমএডি বা অথবা আইসিএমবির সাথে আমরা যদি কম্পারিজন করে দেখি, একটা বই পড়তে আমাদের হয়তো 3 মাস 6 মাস লেগে যায় সকল বিষয়ে নলেজ নিতে। তো ওই জায়গাতে উনি 6টা বই পড়ে একটা লেভেল কমপ্লিট করাটা উনি কিভাবে এটা অ্যাচিভ করলো, এই বিষয়টা নিয়ে যদি একটু এক্সপ্রেস শেয়ার করে আপনার মাধ্যমে। আচ্ছা সৌরভ, আপনার এক্সপেরিয়েন্সটা বলেন। আপনি কিভাবে একটা লেভেল শেষ করলেন বা কি ডিফিকাল্টিস ফেস করছেন, কিভাবে ওভারকাম করলেন? জি ভাইয়া, যখন সেকেন্ড পার্টটা আমার কাছে মোটামুটি সহজ লেগেছে, বিবিএ তে যেগুলো শিখে এসেছি সেগুলাই মোটামুটি রিভাইজ হয়েছে। আর এটা যেহেতু এমসিকিউ বেসড আর এখানে কিছু স্ট্র্যাটেজি থাকে, এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলেই মোটামুটি সবটাই আপনি কমপ্লিট করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এখানে আইএম এর প্রেসক্রাইব করা কিছু বই থাকে যেটা স্টাডি ম্যাটেরিয়াল কিনতে হয়, সেটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, সেটা যে খুব একটা হার্ড তা না, বাট এটা নিয়ম করে একটা নিয়ম আছে, সেটা যদি শেষ করতে পারেন তো আপনার পুরোটাই কভার হয়ে যাচ্ছে, মানে ওই পার্টটা কভার হয়ে যাচ্ছে যে পার্টের জন্য বই কিনেছেন বা পড়ছেন। এটা আর কি, মানে খুব একটা হার্ড কিছু না, আপনাকে আলাদা কোনো রিসোর্স লাগছে না। এবং আপনি টেক্সট বইয়ের সাথে এমসিকিউ প্রশ্ন ব্যাংক, যেটা প্রশ্ন ব্যাংককে কিভাবে রিলেট করতেন না? আইএম এর দেওয়া একটা টেক্সট বুক আছে প্রত্যেকটা লেভেলের জন্য, প্রায় 300-400 পেজের একটা বই, যেখানে এখানে 6টা মডিউল ইনসার্ট করা আছে। 6টা আলাদা কোনো বই না, একটা বইয়ের মধ্যে 6টা সেকশন ইনসার্ট করা, এবং ওইটার রিলেটেড এমসিকিউ ব্যাংক আছে, যেহেতু এমসিকিউ বেস এক্সাম। সেটা কিভাবে রিলেট করছেন আপনি? অ্যাকচুয়ালি ভাই এখানে তো মুখস্থ করার কিছু না, পুরোটাই হচ্ছে অ্যাডাপ্ট করার বিষয়। তো এখানে অ্যাডাপ্টেশনটা করতে পারলে এমসিকিউ গুলো মোটামুটি বোঝা যায় যে কি এটা এইভাবে হবে বা এটা নিয়মটা এটা। এখানে কোনটা আগে টেক্সট বুক পড়তেন না, টেক্সট বুক ছাড়াই এমসিকিউ করছেন? না, আগে টেক্সট বুক পড়ে মানে জাস্ট ধারণাটা নিয়েছি যে কিভাবে সেটা অ্যাপ্রোচ করছে এবং সেটাই কি চাচ্ছে সেটা, ওই অনুযায়ী যখন আমরা টেক্সট বুকে এক্সাম্পল যে দেওয়া থাকে ওটার সাথে মিলে যাচ্ছে আপনার কোশ্চেন ব্যাংকের গুলা, সেই অনুযায়ী পড়লেই মোটামুটি হয়ে যায় তখন। এবং সাধারণত বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট, বিশেষ করে অ্যাকাউন্টিং ফিনান্সের স্টুডেন্টদের একটা ট্রেন্ড থাকে ইউনিভার্সিটি লেভেলে, সবাই বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করে। কনসেপচুয়াল বা বইয়ের অনেক থিওরি পোর্শন গুলো আমরা অনেক সময় পড়ি না ইউনিভার্সিটি স্টেজে। সেটা কি এখানে করার সুযোগ আছে কিনা বা এরকম করছেন কিনা?
না না, এখানে সেই সুযোগটা নেই, কারণ এখানে যেহেতু মুখস্থ করার কোনো কিছু নাই, সেখানে আপনাকে সবটা বুঝতে হবে, অ্যাডাপ্ট করতে হবে। ওইটা মোটামুটি অ্যাডাপ্টেশনটা হয়ে গেলে না, তো কোশ্চেন ব্যাংকের কোশ্চেন গুলো যেরকমই দিক বোঝা যায়, করতে করতে পারা যায়। সিএম এর মেল পড়াশোনাটা আসলে টেক্সট বুক আর এমসিকিউ ব্যাংকের রিলেট করে পড়াশোনাটা করতে হয়। টেক্সট বুকে আমি একটা লাইনও বাদ দেওয়া উচিত না আর কি, একটা লাইনও না। বিশেষ করে ন্যারেটিভ যেগুলো আছে, কোয়ালিটেটিভ ইনফরমেশন, সবগুলো পড়ার পরে যখন আমরা ম্যাথ আর কনসেপচুয়াল প্রশ্নগুলো সলভ করতে যাই, সেটা অনেক ইজি হয়ে যায়। আর আরেকটা ভালো ইনফরমেশন দিই, যাদের বিবিএমবিএ আছে এবং 5 to 10 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স আছে, তাদের জন্য একটা কথা একদম চোখ বন্ধ করে বলা যায়, মানে যে কোনো বসাতে আপনাদেরকে যদি টাইম লিমিট না দিই, একটা 50 বা 100টা এমসিকিউ যদি দেই, 50টা অ্যান্সার আপনারা করতে পারবেন। 50টা না হলেও ফার্স্ট অ্যাটেম্পটে 40টা অ্যান্সার অনেকেই করতে পারবে, এটা সম্ভব। মানে মোটামুটি অ্যাভারেজ ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ডও যাদের আছে, সে 40 to 45 অ্যান্সার করতে পারবে টাইম লিমিট ছাড়া। যেহেতু পরীক্ষায় গেলে পরীক্ষার মোডটা আলাদা, আপনাকে একটু স্ট্রেসে থাকতে হবে, আপনাকে সময়ের সাথে সাথে প্রশ্নগুলো শেষ করতে হবে, প্রতিটা প্রশ্নের জন্য 1.8 মিনিটস অ্যাভারেজ টাইম। সো ওই হিসাব বাদ দিয়ে যদি একটা কোশ্চেন সেট করে আপনাদেরকে আজকে একটা মডেল টেস্ট নেওয়া হতো, দেখা যায় অনেকেই খুব ভালো করবেন, 40 to 50% পর্যন্ত স্কোর করার সুযোগ আছে। তাহলে যেটা দরকার পরীক্ষায় পাস করার জন্য 72 বা 75 এই ধরনের স্কোরের জন্য 3টা বা 4টা মাস একটু কষ্ট করলে, এবং স্ট্র্যাটেজির যে কথাটা বলতেছে, পড়াশোনার যে স্ট্র্যাটেজি, অনেক পরিশ্রমের দরকার নেই, বাট কৌশলী হয়ে পড়াশোনাটা করলে এটা অ্যাচিভ করা সম্ভব। আর একটা প্রশ্ন ছিল যে কস্টটা কিরকম, এটাই সবচেয়ে বড় কিউরিওসিটির জায়গা। মানে কনসিডারিং এই ইউএসএ ডিগ্রি এবং যেটা গ্লোবালি অ্যাকসেপ্টেড ডিগ্রি হিসেবে, এটার খরচ আসলে খুব বেশি না। আপনার সবকিছু মিলে এখানে আমার ওয়েবসাইট থেকে দেখাই, অফিসিয়াল এক্সপেন্স $1100 বেশি না। হ্যাঁ, এবং খরচগুলো কিভাবে করবেন সেই বিষয়ে আমি একটা ধারণা দিই। অনেকেই চিন্তা করে যে আমি সিএমএ ইউএসএ তে স্টার্ট করব, শুরুতেই আমাকে এনরোলমেন্ট করে পড়তে হবে কিনা। একেবারেই না, আমেরিকান সিস্টেমে সবকিছু অনেক ফ্লেক্সিবল, ফ্রি অ্যান্ড ফেয়ার। আপনার কেউ যদি মনে করেন যে আমি সিএমএ পড়াশোনা শুরু করব, আপনার আইএম এর রেজিস্টার্ড স্টুডেন্ট হিসেবে স্বীকৃতি নিয়ে বা একটা অ্যাডমিট কার্ড নিয়ে আপনাকে পড়াশোনা শুরু করতে হবে, এরকম কোনো নিয়ম নাই। আপনি নিজে নিজে বা নিজ দায়িত্বে বা কারো হেল্প নিয়ে কোনো কোচিং এর মাধ্যমে যে যেভাবে পারেন আপনি শুরু করতে পারেন, কমপ্লিট ফ্রিডম। আর এখানে এনরোলমেন্ট ফি হচ্ছে $250 আমরা বলি, কারণ এখানে একটা ডিসকাউন্ট দেয় 12 মাসই। ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারলে আপনি $250 রেজিস্ট্রেশন করতে পারবেন। এটা হয়তো 2022 সালে সামান্য একটু বাড়ার কথা, তো $20-25 মনে হয় বাড়বে এখানে। আর এক্সাম ফি দুইটার জন্য $415 করে, যেটা মার্চ মাসের 1 তারিখ থেকে এটা একটু বাড়বে, $450 হবে, যেহেতু ইনফরমেশনটা আমার আগের দেওয়া। তো এখনো পর্যন্ত $415 আছে। 415 এই হলো 830 আর 250, দ্যাট মিনস $1080 হলো আইএম এর অফিসিয়াল এক্সপেন্স। বাংলা টাকায় কনভার্ট করলে হয়তো 97-98 হাজার টাকা আসবে। আর এর অতিরিক্ত কিছু খরচ অবশ্যই আছে। অ্যাডিশনাল খরচটা হলো টিউটোরিয়াল, দিস ইজ ভেরি মাচ অপশনাল, নট লাইক দ্যাট যে আমি আপনাদেরকে ইনসিস্ট করার জন্য এটা বলছি না, এটা আপনাদের স্বাধীনতা। আপনি ইন্ডিয়া, পাকিস্তান, দুবাই যে কোনো জায়গায় মেন্টরশিপ নিতে পারেন, আমাদের সাথেও নিতে পারেন, কোয়াইট ফ্রিডম। আর এইখানে আপনার কোথায় মেন্টর হায়ার করতেছেন সেই জন্য হয়তো আপনার খরচটা ডিফার করতে পারে, সেটা 25-50-1 লাখ টাকা বা তারও বেশিও আছে, সেটা ডিফারেন্ট। আবার অনেকে মেন্টর ছাড়াও করতে পারে, হয়তো এর জন্য একটু সময়টা বেশি লেগে যাবে, মানে ট্র্যাকটা ধরতে একটু সময় বেশি লাগে বা ড্রপ আউট হয়ে যায় অনেকে। তো অফিসিয়াল খরচ হলো 1080, বা যেটা হয়তো মার্চের পরে $50, $60-70 বাড়বে আর কি। ধরেন 1150, যে 1,02,000 বা 3,000 টাকার মতো খরচ হয় অফিসিয়াল এক্সপেন্স। আর স্টাডি ম্যাটেরিয়ালসটা যদি কেউ ইন্ডিভিজুয়ালি পারচেজ করতে চান, এটা বেশ এক্সপেন্সিভ, কারণ খোলা বাজারে এটা ওইভাবে আইএমএ সেল করে না। আইএমএ প্রেসক্রাইব কিছু পাবলিশার্স আছে, লাইক উইলি, হক, গ্লেম, এগুলো ইকুয়ালি সবাই ভালো, যে কোনো একটা অ্যাভেল করলেই যথেষ্ট। স্টাডি ম্যাটেরিয়ালস নিয়েও অনেকের মধ্যে অনেক ধরনের খুঁতখুঁতি থাকে, যে এইটা নাই ওটা থাকলে অনেক ভালো হতো, এরকম কোনো কিছু না, যে কোনো একটা হলেই যথেষ্ট, কারণ আইএমএ যে গাইডলাইনটা দিচ্ছে ওর মধ্যেই তারা সীমাবদ্ধ। সো
এগুলো সরাসরি ওদের ওয়েবসাইট থেকে যদি আপনি ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করতে যান, ইট উড কস্ট $800 থেকে $1600 পর্যন্ত বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। ইট উড বি ভেরি কস্টলি ফর সাউথ এশিয়ান স্টুডেন্টস, যেটা কিনা কোনো না কোনো কোচিং এর সাথে ইনভলভ হলে আবার আপনি ফ্রি কপিগুলো অ্যাভেল করতে পারেন, অথবা আগে যারা পাস করছে তাদের কাছ থেকে, বা যে এনিহাও আপনি ম্যানেজ করতে পারেন এটা। সেক্ষেত্রে ইট উড সেভ ইউর মানি। অর্থাৎ সর্বসাক করলে আপনার 1.5 লক্ষ টাকার বেশি খরচ হওয়ার কোনো সুযোগ নেই। এখন কেউ যদি বলে যে আমি 2বার যদি ফেল করি, তো সেক্ষেত্রে তো খরচ বাড়বেই, কিন্তু ফেল করার সুযোগও কম যদি ওই কৌশলটা মেনটেন করে কেউ আগায়। আপনাকে আসলে কমপ্লিটলি কনফার্ম হইতে হবে যে আমি ফিট কিনা। লাইক আমরা এসএসসি ইন্টারের আগে যেমন টেস্ট পরীক্ষা দিয়ে ফর্ম ফিল আপ করতাম, ঠিক ওই রকম একটা ব্যাপার এখানে টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, আপনি সিমুলেশন সফটওয়্যার দিয়ে নিজেকে মেজার করতে পারবেন যে আপনি কত পার্সেন্ট স্কোর অ্যাভেল করতে পারছেন আনঅফিসিয়াল স্টেজে। আনঅফিসিয়ালি যদি কেউ 70% স্কোর না পায়, হি অর শি ইজ নট এলিজিবল টু গেট হার রেজিস্ট্রেশন, তার রেজিস্ট্রেশন করা উচিত না। হ্যাঁ, যদি কারো রেগুলার প্র্যাকটিস স্কোর 50 to 60 মধ্যে থাকে, হি শুড নট গেট রেজিস্ট্রেশন। এটা ইট মে ওয়েস্ট ইউর মানি এন্ড টাইম। হ্যাঁ, সো এখানে মেইন সাজেশন বা সিক্রেটটা আসলে ওইটাই যে আপনাকে আগে কনফার্ম হইতে হবে যে আমি 75% বা 80% বা যত বেশি হয় এরকম স্কোর অ্যাভেল করার মতো অবস্থায় আছে কিনা। সো সেটা করার জন্য যা করার দরকার সেটা করেই যদি আমি পরীক্ষা দিই, তবেই আপনি রেজিস্ট্রেশন করেন, এক্সাম ফি দেন, এগুলো ভেরি শর্ট নোটিশে করা সম্ভব। এমন না যে আমি জুন মাসে পরীক্ষা দেবো আর আজকে রেজিস্ট্রেশন করে বসে আছি, তাহলে শুধু শুধু আমার 6টা মাস নষ্ট হবে। কিন্তু আপনার এখান থেকে রেজিস্ট্রেশন থেকে আপনার অ্যামোর্টাইজ হওয়া শুরু হবে, আপনার খরচ শুরু হয়ে গেছে, সেটা করা যাবে না। আপনি যখন কনফার্ম হলেন যে আমার 75% স্কোর আসতেছে, দেন 15 দিনের নোটিশে আপনি রেজিস্ট্রেশন করেন, পরীক্ষার ফি দিয়ে পরীক্ষায় বসে যান। এইভাবে আপনি আপনার সময় এবং খরচ দুটোই সেভ করতে পারবেন, এবং একটা রেজিস্ট্রেশনতে 2টা পরীক্ষা দেওয়া কোয়াইট পসিবল। আশা করি খরচ সম্পর্কে ধারণা পেয়েছেন, যেটা আসলে সর্বসাকুল্যে 1.5 লক্ষ টাকা ধরে রাখতে পারেন, ইনক্লুডিং টিউটোরিয়াল এন্ড স্টাডি ম্যাটেরিয়ালস এন্ড এভরিথিং। যদি ফেল না হয়, ইনশাল্লাহ ফেল হবে না। অন্তত আমাদের পরিচিত সার্কেলে এখন যারা আছে আমার সাথে বা আমার ছাড়া যারা, তাদের কারো মনে হয় 2বার পরীক্ষা দিতে হয় নাই। সৌরভ ভাই কি কোনো পরীক্ষা 2বার দিতে হয়েছে কিনা? সৌরভ ভাই? আমি একবারই দিয়েছি। আচ্ছা, মানে ফর কাইন্ড ইনফরমেশন, আমি নিজেও একটা লেভেল আমার কমপ্লিট হয়েছে এবং আমি একবারই পরীক্ষা দিয়েছি। সৌরভের ক্ষেত্রেও তাই। চিটাগাং এর আরেকজন ছিল আমাদের সঙ্গে, মিস্টার রাজা রয়, আমাদের বেশ সিনিয়র, উনি আইবি এর এক্স স্টুডেন্ট। রাজাদাও একবারই পাস করছে, এবং আপনাদের জন্য মানে এনকারেজ করার জন্য বলতে পারি, বাংলাদেশ থেকে শুধু না, উনি মোটামুটি সাউথ এশিয়ান রিজনে ওয়ান অফ দ্য হাইয়েস্ট স্কোরার ছিল, মানে 410 আউট অফ 500, মানে আউটস্ট্যান্ডিং একটা রেজাল্ট ছিল ওনার। উনি চিটাগাংয়ে একটা শিপিং লাইনে জব করে। ওনার নেক্সট এক্সাম আছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, আরেকটা এক্সাম দিবে, ইনশাআল্লাহ উনি পাস করে যাবে আর কি। সৌরভ আছে, সৌরভ এখানে আমাদের নামটা কি বললেন? চিটাগাং এর রাজা রয়, রাজাদা। উনি ধরেন যে উনি অনেক এক্সপিরিয়েন্স লোক, ফিনান্স ব্যাকগ্রাউন্ড, বা উনি আবার ইংলিশে অনার্স ছিল, মানে গ্রাজুয়েশন কিন্তু ওনার বিজনেস ছিল না। তো তার মতো একজন মানুষ 410 স্কোর করেছে, শুধু এমবিএটা করছে আইবিএ থেকে, ঢাকা ইউনিভার্সিটি। বাট ওনার স্কোরটা রিয়েলি ভেরি মোটিভেটিং এন্ড ইন্সপায়ারিং ফর আস। আর সৌরভের কোনো জব এক্সপিরিয়েন্স আদৌ নাই এখনো, সে চাকরি কি জিনিস বা একটা ইনডেন্ট, ইনভয়েস, ভাউচার বা লেজার দেখতে কেমন সৌরভ বলতে পারবে না। সৌরভের স্কোরটাও যথেষ্ট ভালো ছিল, 380 ছিল আউট অফ 500, যদিও রিকোয়ার্ড স্কোর 360। তো এই হলো বিষয়। any more question? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি দাদা বলুন। আচ্ছা, ওই যে সিএমএ ইউএসএ এর আরেকটা অ্যাড দেখা যায় সিএমএ অস্ট্রেলিয়া, এটাও বাংলাদেশে ইয়ে করে হয়, মানে বেশ কয়েকটা মানে ইয়ে দেখেছি আর কি। দুইটার মধ্যে ডিফারেন্সটা যদি একটু কাইন্ডলি বলতেন। আচ্ছা, এটা বলতে গেলে আমাকে একটু পজিটিভ নেগেটিভ দুটাই বলতে হবে, আমি রেকর্ডিংটা একটু পজ দিয়ে রাখতে হবে সম্ভবত। জি 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 জি, যেভাবে কনভেনিয়েন্ট। আচ্ছা, একটা পজ দিতে গেলে হারাই যায়, সমস্যা নাই। সিএমএ অস্ট্রেলিয়া
আর যে ব্যাপারটা আমার খুব ক্লোজ সার্কেলে 3-4 জনকে পেয়েছি যারা সিএমএ অস্ট্রেলিয়াটা করছে এবং আমার সঙ্গে পড়াশোনা করতে একসঙ্গে রফিক ভাই নামের একজন ভদ্রলোক, উনি একটা কোম্পানির হেড অফ ফাইন্যান্স, উনি আমার চেয়ে বয়সে অনেক সিনিয়র হবে। উনি দেখলাম হঠাৎ করে দেখলাম একটা ডিগ্রি নিয়ে ফেলছে সিএমএ অস্ট্রেলিয়া, এবং এরকম আরো কয়েকজনকে পাইছি। সিএমএ অস্ট্রেলিয়াটা ভেরি এক্সপেন্সিভ, 3,80,000 টাকা সম্ভবত লাগে। বাংলাদেশে একটা গুলশানে সম্ভবত কোনো একটা হোটেলে ওদের অফিস এবং একটা ক্লাসরুম আছে। তো সিএমএ অস্ট্রেলিয়ার ব্যাপারটা হলো কোনো এক্সাম দিতে হবে না। যাদের 5 to 10 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স আছে শুধুমাত্র অ্যাসাইনমেন্ট বেস, এবং তারা কিছু ট্রেনিং ওয়ার্কশপ অর্গানাইজ করে। আপনি যদি মনে করেন পরীক্ষা দিতে ভালো লাগে না, এই বয়সে পড়াশোনা করব, তাদের জন্য আমি বলতে পারি যদি শুধু নামের সাথে যদি একটা এসিএমএ লাগাইতে চান, দে মে চুজ সিএমএ অস্ট্রেলিয়া উইদাউট এনি এক্সাম অর ভেরি ডিফিকাল্ট এক্সাম। কেউ এটা অ্যাভেল করলে করতে পারে, বাট ইট কস্ট অলমোস্ট 4 লাখ টাকা। স্বীকৃতি বা কি হবে এটা নিয়ে আই শুড নট এক্সপ্লেন ইট। সিএমএ অস্ট্রেলিয়ার সাথে ওইরকম মিউচুয়াল খুব বেশি প্রতিষ্ঠানের নাই। আর অস্ট্রেলিয়ার ভিতরে যেই প্রতিষ্ঠানগুলো ভেরি ডমিনেটিং এবং ভেরি অ্যানশিয়েন্ট যে ইনস্টিটিউট গুলো, সেগুলো হচ্ছে আইপিএ অস্ট্রেলিয়া, সিপিএ অস্ট্রেলিয়া, আর একটা হলো সিএএনজেড, যেটা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের যৌথ যে বডিটা। তো সিএমএ অস্ট্রেলিয়ার নামটা ওইভাবে ফ্লোরিস্ট না। আর যেহেতু পরীক্ষা দিয়ে, যেমন আমারও একটা অর্নামেন্টাল ডিগ্রি আছে, আমি শুরুতেই বলছি যে আমি আইপি এর মেম্বার, আমার সাথে এখানে আরেকজনকে পাইছি, আরেকজনও আছেন যে সিপি এর অস্ট্রেলিয়ার আইপি এর মেম্বারশিপ আছে। বাট যেটা আসলে এক্সাম না দিয়ে অ্যাভেল করা যায়, সেটা আসলে নিজেকে কতটুকু স্যাটিসফাইড করা যাবে, এটা যার যার পার্সোনাল ইস্যু আর কি। আশা করি উত্তরটা দিতে পারছিস না শেষটা। জি 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 জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাজমিরুল ভাই, জি আমার 2টা কোশ্চেন আছে। জি জি, সাজ্জাতুল ভাই বলেন। জি, একটা কোশ্চেন হলো ওই যে সৌরভ ভাই যেটা বলেন যে এক্সপিরিয়েন্স এর বিষয়টা, যে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এটা একটা, যে এই এক্সপিরিয়েন্সটা কবে থেকে কবে নাগাদ দেখান লাগে, যে এটা কি পার্ট 1 পার্ট 2 আচ্ছা এক্সাম? আচ্ছা আচ্ছা আচ্ছা। দ্বিতীয় কোশ্চেন হলো আপনি যেটা বলেন যে সিএ এর সাথে আমাদের এই যে সিএমএ ডিগ্রির অলমোস্ট 90% সিলেবাস মিল, তো সেই ক্ষেত্রে সিএমএ টা কমপ্লিট করলে সিএ তে কি কোনো এক্সামশন পাওয়া যায়? সিএমএ ইউএসএ এর সাথে ওই ধরনের এক্সামশনের মানে মিউচুয়াল অনেক প্রতিষ্ঠানের আছে, কিন্তু পার্শিয়াল এক্সামশন কিছু কিছু বডিতে আছে, কিন্তু সি এর সাথে সরাসরি এই ধরনের কোনো এক্সামশনের সিস্টেম নাই। জি। আচ্ছা, আর কি বলছিলেন যে 2 ইয়ার্স জব এক্সপেরিয়েন্সটা কিভাবে প্রুভ করবেন? আচ্ছা, এটা সৌরভ ভাই ভালো বলতে পারবে, উনি পেপার সাবমিট করছে এক্সপেরিয়েন্স রিলেটেড। জি ভাই, এখানে এক্সপেরিয়েন্সের ব্যাপারটা হচ্ছে আইএমএ আপনাকে এনকারেজ করে যেন আপনি দ্বিতীয় পরীক্ষাটা দেওয়ার আগেই আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ এবং এক্সপেরিয়েন্সের যে ফর্ম ওইটা ফিল আপ করে পাঠান। এটা ওনারা এনকারেজ করে এই জন্য যেন আপনাকে আর পরে অপেক্ষা করতে না হয়, সার্টিফিকেট প্রসেস করতে আপনার সময়টা কম লাগবে। জি জি, আর অভিজ্ঞতা হলো আপনার 2 বছরের লাগবে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর এরিয়াতে। এখন আমি আছি যেমন অডিটিং, জি জি, হবে হবে, এটা ভেরি মাচ অ্যাকাউন্টিং, হ্যাঁ ভেরি মাচ রিলেটেড আর কি। জব এক্সপেরিয়েন্স মানে খুব একটা ম্যাটার করে না, কারণ মোটামুটি শুধু সিএমএ ইউএসএ বা আইএমএ না, যে কোনো প্রফেশনাল বডিতেই দেখবেন যে জব এক্সপেরিয়েন্সের একটা বিষয় কিন্তু মানে ট্যাগ করা থাকে। তো স্বাভাবিকভাবে আমরা যারা 5-7 বছর আগে মাস্টার্স করছি বা তারও বেশি, তো তাদের জন্য এটা প্রমাণ করাটা কোনো চ্যালেঞ্জিং কোনো বিষয়। আচ্ছা, যেহেতু ভাই একটু ইন্টারেক্ট করলাম, আপনাদের যে সিমুলেটর বা ওই যে সফটওয়্যারটা সম্বন্ধে যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা, সিমুলেটর সফটওয়্যারটা হচ্ছে এটা মূলত একটা কোশ্চেন ব্যাংক। আমরা যেটা ইউজ করি, যেটা দুবাইয়ের মানে করা আর কি ক্র্যাক ভার্সন, কারণ অরিজিনালটা পারচেজ করা ভেরি ডিফিকাল্ট, এটা 800-900 বা তারও বেশি ডলার খরচ হয়। তো আমরা ক্র্যাক ভার্সনটা ইউজ করি। এখানে মোটামুটি 3টা কোশ্চেন ব্যাংক ইনসার্ট করা আছে, লাইক আপনার উইলি, গ্লেম, হক সবই আছে। তো সবগুলা প্র্যাকটিস করার দরকার পড়ে না, যে কোনো একটা করলে হয়। এটা জাস্ট কম্পিউটার বেসড একটা এমসিকিউ ব্যাংক। ওই ব্রাউজিং করলে আপনি বুঝতে পারবেন যে অর্থাৎ এক্সাম হলে যে পরিবেশটা থাকে, যে উইন্ডোটা ওপেন হবে আপনার কম্পিউটারের সামনে, ঠিক ওই একই স্ক্রিন
শেয়ার করে আপনি পরীক্ষা দিলে বুঝতে পারবেন। এখানে আপনার স্টপ ওয়াচ সিস্টেম আছে, কারণ আপনি 20টা বা 50টা 100টা কোশ্চেন আপনি নিজে নিজে মডেল টেস্ট গুলো দিতে পারবেন, টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ বা সেকশন ওয়াইজ, অথবা পুরো পার্ট ধরে আপনি মডেল টেস্ট গুলো অ্যারেঞ্জ করতে পারবেন নিজে নিজে, যেটা সফটওয়্যার নিজে সাজায় দিবে। তো এখানে কত স্কোর পাচ্ছেন এটা আবার মানে সফটওয়্যার নিজে রেকর্ড রাখে, তো এটা আপনি আবার রিভিউ করতে পারবেন যে আপনার আসলে প্রোগ্রেসটা কি। তো শুরুর দেখা যায় যে একটা রেখাচিত্র দেখা যায়, একটা কার্ভ আসে যেটা লাল হয়ে থাকে, মানে খুব খারাপ অবস্থা। তো প্র্যাকটিস করতে করতে দেখা যায় ওইটা আস্তে আস্তে ইয়েলো হতে থাকে। হ্যাঁ, 3 মাস বা 4 মাস পরে দেখা যায় এটা গ্রিন হয়ে গেছে। হ্যাঁ, ও নিজেকে আপনাকে রিড করতেছে, কিন্তু আপনি যতবার প্র্যাকটিস করতেছেন ও নিজে নিজেই এটাকে রিড করে। তো যখন দেখবেন যে সফটওয়্যারের ওই সিগন্যালটা গ্রিন হয়েছে, দেন আপনি বুঝবেন যে না, আপনার সময় হয়ে গেছে, আপনি এখন রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারেন। এরকম একটা বিষয়, বেশ ইন্টারেস্টিং এটা। তো এটা শুরুতেই আমি কাউকে এনকারেজ করি না, শুরুতে আসলে একটু পেপার বেস প্র্যাকটিসটা দরকার, কারণ আমরা আসলে পেপার বেসেই অনেক বেশি অভ্যস্ত ছিলাম সারা জীবন। তো অঙ্ক টঙ্কে একটু শেখার পরে বা কনসেপচুয়াল বা প্রশ্ন পুরো সিলেবাসটার উপর দখল আনার পরে 1.5 থেকে 2 মাস পরে আপনি সিমুলেশন সফটওয়্যারটা প্র্যাকটিস করা শুরু করবেন পরীক্ষার আগের রাত পর্যন্ত। থ্যাংক ইউ। তো আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা শর্ট করব, অলরেডি 11টা বাজে। আমি একটু বলি তানজিবুল ভাই, আমি একটু জাস্ট from very beginning to till now I was not. No, sure, you are welcome. Now I have joined, so I have missed something, some important session. If possible for you, please summarize the session, especially for me, for understanding. আচ্ছা, যাই হোক, সবার জন্যই হবে মূলত। শুরুতে যেটা রেকর্ডিং তো আমরা পাবো না? হ্যাঁ, রেকর্ডিং এটা আমি ইউটিউবে দিয়ে দেবো, ইউটিউব থেকেও অ্যাভেল করতে পারবেন ইনশাআল্লাহ। ইউটিউবে আমাদের সিএমএ ইউএসএ বাংলাদেশ দিয়ে সার্চ দিলেই আপনি আমাদের সমস্ত ভিডিও পেয়ে যাবেন, সিএমএ ইউএসএ বাংলাদেশ। তো আমি যাই হোক সবার উদ্দেশ্যে একটু সামারি করে শেষ করছি, সেটা হচ্ছে সিএমএ এর সিলেবাস নিয়ে যারা বলছিলেন যে সিলেবাস আসলে 2 ভাগে বিভক্ত, 2টা লেভেল এবং 2টা মানে পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 এবং পার্ট 2 তে মোট 12টা রিলেটেড, অর্থাৎ অ্যাকাউন্টিং এবং ফিনান্স রিলেটেড কোর পেপারস পাবেন, যেটা ইকুইভ্যালেন্ট টু আওয়ার লোকাল সিলেবাস অলমোস্ট 1200, যেটা কিনা আমেরিকান সিস্টেমে 1000 মার্কস। অর্থাৎ 2টা লেভেলের জন্য 500 মার্কসের 2টা এক্সাম। পাস মার্ক হলো 72%, অর্থাৎ 360 আউট অফ 500 পেলেই পাস। পরীক্ষা 2 ভাবে বিভক্ত, একটা হলো এমসিকিউ বেস আর একটা হচ্ছে এসএ টাইপ। এমসিকিউর জন্য নির্ধারিত মার্কস হলো 375, যেখানে 100টা কোশ্চেন থাকে, সময় 180 মিনিট। সো খুব ফাস্ট হইতে হয়, দেখা যায় ম্যাক্সিমাম ম্যাথ হয়তো আপনাকে 10 মিনিট সময় দিলে আপনি হয়তো মানে প্র্যাকটিস করে বের করে ফেলতে পারবেন, বাট এক্সাম টেকনিকটা এরকম যে আমাকে হয়তো 1.5 মিনিটের মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। আর এসএ টাইপটা নামই এসএ টাইপ, কিন্তু এটা খুব বড় এলাবোরেট কোনো কিছু লিখতে হয় না। যে প্রশ্নটা আপনি 2টা সেন্টেন্স দিয়ে বুঝাইতে সক্ষম যদি হন, আপনি 2টা সেন্টেন্সই লিখবেন। 3টা সেন্টেন্স লাগলে 3টা সেন্টেন্সই লিখবেন, এর বেশি অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, মনে করে যে আমি তো ইংলিশে দুর্বল। ইংলিশে দুর্বলতা এখানে খুব বড় একটা বাধা হয়ে দাঁড়ায় না, অন্তত যারা বিজনেসের স্টুডেন্ট, বিজনেসের টার্মগুলো নিশ্চয়ই সবাই জানেন, শুধু এটাকে একটু শাইনিং করতে হবে, তাহলেই যথেষ্ট। কারণ যেহেতু আপনাকে অনেক রচনামূলক কোনো কিছু লিখতে হয় না, সো আপনি গ্রামাটিক্যালি কতটুকু মিস্টেক করে যাচ্ছেন ইট ডাজন্ট ম্যাটার, সো ওটা খুব একটা সমস্যা হবে না। আর কেউ যদি জেনে থাকেন যে আমার দুর্বলতা আছে, তো অবশ্যই সে তার ওই দুর্বল জায়গাগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করে নেবেন ইনশাল্লাহ। আর কস্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, কস্ট নিয়ে বললাম যে আপনার আইএম এর অফিসিয়াল খরচ অলমোস্ট $1100 বা ইকুইভ্যালেন্ট টু 1 লাখ টাকা। আর অ্যাডিশনাল খরচ আপনার কোচিং টিউটোরিয়াল প্লাস ম্যাটেরিয়ালস, স্টাডি ম্যাটেরিয়ালস গুলো সাধারণত নীলক্ষেতের মতো দোকানগুলোতে যেগুলো কপি পেস্ট পাওয়া যায়, সবকিছু পাবেন না, কিছু বই পাবেন। আমি 2টা মানে আমার সহযোগিতায় অন্য আরেকজনের হাত দিয়ে আমি কিছু কপি দিয়েছি ফারহান বুক সেন্টারে, ফারহান এবং রয়্যালে পাবেন, শুধু টেক্সট বুকটা পাবেন, নট দ্য এমসিকিউ ব্যাগ।
আর এমসিকিউ ব্যাংক আমাদের সাথে ইনভলভ যারা তাদেরকে আমরা পুরো প্যাকেজটাই দিয়ে দিই, ইনক্লুডিং সিমুলেশন সফটওয়্যার, টিউটোরিয়াল সহ সবকিছু আমরা দিয়ে থাকি, যেখানে আসলে অনেক কম খরচে এগুলো সবকিছু অ্যাভেল করা সম্ভব। আর কোশ্চেন ব্যাংক আমরা যেগুলো দেই এগুলো পিডিএফ ভার্সন দিই। আর সিমুলেশন সফটওয়্যারে তো আসলে প্র্যাকটিসটা করতেই হয়, কারণ এই অভ্যাসটা বাড়ানো বেশি দরকার, যেহেতু কম্পিউটার বেসড এক্সাম, কারণ আমরা তো কম্পিউটার বেসড পরীক্ষা দিয়ে আমরা কখনো অভ্যস্ত ছিলাম না। সো এই প্র্যাকটিসটাও আমাদের সাথে সাথে হয়ে যায়, বা যারা শুধু এককভাবে সিমুলেশন সফটওয়্যার নিয়ে প্র্যাকটিস করছেন তারা এটা করতে পারেন। তো সবকিছু মিলে 150,000 অর্থাৎ 1.5 লাখ টাকার মধ্যে আপনার সমস্ত কোয়ালিফিকেশন অ্যাভেল করা সম্ভব। আর যদি কেউ এক্সট্রা বা এককভাবে ম্যাটেরিয়াল সংগ্রহ করার চেষ্টা করেন সরাসরি ইউএসএ থেকে, সেক্ষেত্রে তার খরচটা আরো বেশি লাগবে, কারণ শুধু ম্যাটেরিয়ালস এর জন্য প্রায় $1000 খরচ হতে পারে, তারও বেশিও লাগতে পারে। সো আমরা সাউথ এশিয়ান স্টুডেন্ট হিসেবে কপি ভার্সন বা ক্র্যাক ভার্সন গুলো আমাদের জন্য যথেষ্ট, এত বেশি পয়সা খরচ করার কোনো দরকার নাই। আর জব এক্সপিরিয়েন্স খুব একটা বাধা হয়ে দাঁড়ায় না এখানে, যদিও একটা রিকোয়ারমেন্ট আছে 2 ইয়ার্স রিকোয়ারমেন্ট এন্ট্রি লেভেলের জন্য। এটা একেবারে যারা বিবিএ পাশাপাশি শুরু করছে তাদের জন্য একটু ট্রাভেল জাম, আদারওয়াইজ আমাদের মতো যারা সিনিয়র স্টুডেন্ট যাদের 5 থেকে 10 বছর হয়ে গেছে মাস্টার্স পাস করা বা জবে আছে, আমাদের জন্য এটা কোনো ফ্যাক্টর না। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা, তাদের জন্য অবশ্যই ডিমোটিভেটিং হওয়ার কিছু নাই, যে কেউ এটা করতে পারে, শুধু গ্রাজুয়েশন থাকলেই হবে। বরং সায়েন্সের স্টুডেন্টরা আমাদের চেয়ে ভালো করবে ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শুরুর দিকে হয়তো অ্যাকাউন্টিং বা জার্নাল টার্নাল এগুলো একটু বেসিক জিনিস শিখে আসলে ভালো। আর আরো কি প্রশ্ন ছিল? এক্সেমশন। সো আমাদের যারা লোকাল মেম্বার আছে সিএ বা সিএম এর অনেক মেম্বারদের বা পার্শিয়াল কোয়ালিফাইড যারা আছে, তারাও এটা প্রশ্নটা ফ্রিকোয়েন্টলি করেন যে আমাদের সিএমএ ইউএসএ তে কোনো এক্সেমশন আছে কিনা সরাসরি। আসলে সিএমএ ইউএসএ তে মোটে এক্সামই 2টা, পেপার 12টা এবং কম্প্রিহেনসিভ এক্সাম হয় বিধায় এখানে 2টা এক্সাম থেকে আসলে কোনো এক্সামশন দেওয়া মনে হয় না সিস্টেমেটিক্যালি পসিবল। এই কারণে হয়তো আইএমএ এখানে কোনো এক্সামশন অ্যাকসেপ্ট করে না, বা আইএমএ অথরিটি আরো ভালো বলতে পারবে, বাট এটা আমাদের অবজারভেশন, যেহেতু আমরা সিলেবাসটা মোটামুটি বুঝে গেছি, আসলে কোনো এক্সামশনের দরকারও নাই। আর মোটামুটি 1 বছরে পাস করা সম্ভব এই কারণে, বা 1 বছর কোয়াইট পসিবল, যদি কারো হেল্পিং হ্যান্ড থাকে সেক্ষেত্রে খুবই দ্রুত করা সম্ভব। সেক্ষেত্রে আপনার যেহেতু 3 বার পরীক্ষা হয় বছরে এবং একবার ফেল করলেও সে উইদিন 6 উইকস রিটেক নেওয়ার সুযোগ পায়। এই সিস্টেমেটিক কারণে আসলে 1 বছর বা তারও কম সময়ে 2টা পরীক্ষা অ্যাভেল করে বের হওয়া সম্ভব, যেটা আমাদের লোকাল সিস্টেমে আসলে 3 থেকে 7 বছর বা 8 বছর বা তারও বেশি লেগে যাচ্ছে। এটা আসলে সিস্টেমও একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, আর এই সিলেবাসটা মোটেও কোনো শর্টকাট সিলেবাস না, আদৌ ভাববেন না যে 2টা এক্সাম অনেক কিছু শর্টকাট, মোটেও না। যেহেতু আমি এখানে লোকাল আইসিএমবির প্রায় হাফ ডান একজন সিএমএ বলতে পারেন, আমাকে আমার বন্ধুরা তিরস্কার করে বলে হাফ সিএফও, মানে যেহেতু আমার 1000 কমপ্লিট কাটাই এই জন্য বলে হাফ সিএফও। তো আমার মতো অন্তত আইসিএমএ তে কি হয় বা কি পড়ানো হয়, মূল নলেজ কন্টেন্ট একই জিনিস, বাট সিস্টেমেটিক্যালি আমার পরীক্ষার বার্ডেনটা কম। আপনার এখানে আর লোকাল ইন্ডিয়া পাকিস্তান বলে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র পার্থক্য হয় রেগুলেটরি ইস্যু। এটা পড়তে গেলে আপনাকে প্রচুর ট্যাক্সেশনের প্র্যাকটিস গুলো চলে আসবে, বিশেষ করে পার্ট 1-এ পাবেন, পার্ট 2-তেও ছোট ছোট ট্যাক্সেশনের এক্সাম্পল আসে, বাট ট্যাক্স ছাড়া তো আসলে অ্যাকাউন্টিং হয় না। বাট নট নেসেসারিলি যে সবাই আবার ট্যাক্স প্রফেশনাল হবে এরকমও না। হ্যাঁ, বাট ওই জায়গাটা বাদ দিলে গ্লোবাল যেসব সার্টিফিকেশন আছে সিএ এসিসিএ সবারই একই প্রবলেম হতে পারে যে এসিসিএ ও তো ব্রিটিশ সিলেবাস, ও তো বাংলাদেশের ট্যাক্সেশন জানে না, সীমা ও তো ব্রিটিশ, সেও তারও তো জানার কথা না, কিন্তু দে আর অলসো কোয়ালিফাইড, বা লোকাল সিস্টেমে যদি কাজ করতে যায় দে ক্যান অ্যাডাপ্ট ইট। যে অ্যাকাউন্টিং পারে সে ট্যাক্সেশন পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এইটুকু পার্থক্য লোকাল আর বিদেশি ডিগ্রির মধ্যে। আর আপনার এই পপুলারিটির যে বিষয়টা, বাংলাদেশে এটা পপুলার কিনা, পপুলারিটি বিষয় হলো কে কোন দৃষ্টিভঙ্গি থেকে যাচাই করতেছে বা কে কোন এনভায়রনমেন্টে কাজ করছে, সেটা একটা বিষয়। আমি অন্তত এখন 50 বা 100 জন লোকের সাথে হয়তো আমার সরাসরি কথা বলার সুযোগ হয় এখন সিএমএ রিলেটেড। তো দেখা যায় যারা কিনা মাল্টিন্যাশনাল কোম্পানিতে পাইছি আমি, যাদের লাইক গ্রামীণ ফোন, নকিয়া এবং এরকম জাইকা এবং কিছু
বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানিজও আছে যাদের হায়ার্ড পিপল আছে, বিশেষ করে বিদেশি এমপ্লয়ি আছে, এদের মধ্যে প্রচুর সিএমএ ইউএসএ এবং সিপিএ ইউএসএ কোয়ালিফাইড লোকজন পাওয়া যাচ্ছে বা আছে। তো এখানে হয় কি, ওই বিদেশি কলিগদের সান্নিধ্যে থাকার কারণে তাদের মধ্যে এই ধরনের কনসিয়াসনেসটা আছে যে সিএমএ ইউএসএ বলে একটা ডিগ্রি আছে, এটা খুব বেশি পাওয়া গেছে। আর বাংলাদেশে আজ থেকে অনেক আগে থেকেই সিএমএ ইউএসএ এক্সাম হতো, যেহেতু এখানে ডেডিকেটেড এক্সাম সেন্টার আছে। নট লাইক দ্যাট যে আমার বা সৌরভ ভাইয়ের জন্য একটা এক্সাম সেন্টার খুলে দিছে, তা কিন্তু না। এটা অনেক আগে থেকেই এক্সাম সেন্টারটা ছিল এবং অনেকেই পাস করছে, হয়তো তারা ম্যাক্সিমামই দেশে নেই, আসলেই দেশে নেই। এবং যাদের বিদেশে যাওয়ার ইন্টেনশনটা বেশি বা ওভারসিজ জব নিয়ে যারা বেশি সচেতন এবং মাল্টিন্যাশনাল কোম্পানি বা ফরেন কোম্পানি যাদের টার্গেট, তারা এই ট্র্যাকে অনেক বেশি মোটিভেটেড। বা যারা লোকাল মার্কেটের জন্য বেশি ওরেট, তাদের বলবো যে তাদের এই ট্র্যাকে আসার দরকার নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই, আপনি যে কোনো জায়গায় কোয়ালিফাই করতে পারেন। আরেকটা বিষয় হলো, আমরা যে এই যে এত যে লোকাল যে লেখাপড়া করলাম, এগুলাতে কোনো সাবজেক্ট এক্সাম্পশন নাই? না 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 না, এক্সাম্পশন কমপ্লিটলি কোনো এক্সাম্পশন নেই, কমপ্লিটলি না, এক্সাম্পশনের ব্যাপারটা নেই। তো এই হলো মোটামুটি, আশা করি সব ধরনের প্রশ্নের উত্তর পেয়েছেন। আর আমার ছোট্ট একটা ওয়েবসাইট আছে। প্রশ্ন হয়ে গেছে ভাইয়া, জি ভাইয়া, সরি, আমার প্রশ্নটা আমি যেটা হয়তো মিস করে গেছি, আপনাদের যে এক্সাম পোর্টালটা, ওটার এক্সেস এর কষ্ট আমি আসলে মিস করে গেছি বা বলা হয় নাই হয়তো। কোনটা? সরি, আমি বুঝি নাই প্রশ্নটা। আপনাদের পোর্টাল যেটা ক্র্যাক ভার্সনের অ্যাক্সেস দিবেন আপনার সাবস্ক্রিপশন, ওটা কোনো পোর্টাল না, এটা একটা অফলাইন সফটওয়্যার, অফলাইন ডাটাবেস। হ্যাঁ, শুধু মানে অ্যাক্টিভেশন কোডটা কিনতে হয়, এটা আমরা দুবাই থেকে নিই আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনাদের কাছ থেকে যে নিব, ওটার হচ্ছে কস্টের আইডিয়াটা। এটা আপনার বোথ পার্টস $100, বোথ পার্টস। আচ্ছা, ওকে। আর যাবতীয় ইনফরমেশন আমরা যা আলাপ করছি ঠিক ওই আঙ্গিকে আমার এই ছোট্ট একটা ওয়েবসাইট আছে, আপনারা ইচ্ছা করলে ভিজিট করতে পারেন, ibscbd.org। এটাতে আপনার এক্সাম সিস্টেম, সিলেবাস, ম্যাটেরিয়ালস এবং টোটাল সামারি, সব ধরনের ফিচার ইনফরমেশন এখান থেকে আপনারা অ্যাভেল করতে পারেন। আর ইউটিউবে আমাদের কিছু স্যাম্পল ক্লাস ভিডিওগুলো দেওয়া থাকে, আমাদের অনেক ডিসকাশন এখানে পাবেন, অন্তত একটা ধারণা নিতে পারবেন যে আসলে কোশ্চেন গুলা কেমন হয়, পড়াশোনাটা কিরকম, বা অনলাইনে মানুষজন কিভাবে পড়াশোনা করে, কিভাবে শেয়ারিং হয়, এই ধারণাগুলা নিতে পারবেন আশা করি। তো ধন্যবাদ সবাইকে। সৌরভ ভাই। জি ভাইয়া, তো শেষ করতে চাচ্ছি আজকের মতো। জি, সবাই হয়তো আগে পিছিয়ে অনেকে জয়েন করছেন। সৌরভ ভাইয়ের পরিচয় শুরুতে দিয়েছিলাম, আরেকবার দিচ্ছি। সৌরভ ভাই রিসেন্টলি কোয়ালিফাইড বোথ পার্টস, ইনশাল্লাহ অনেক আগায় যাবে সামনের দিকে, এরপর হয়তো সিপিএ ইউএসএ টার্গেট করবে। এবং সৌরভ ভাই তো আমাদের টিউটোরিয়াল প্রোগ্রামে ভেরি সুন হি উইল জয়েন, আমাদের নেক্সট ব্যাচ গুলা থেকে হয়তো ওনাকে পাবো ইনশাল্লাহ। আর যে কোনো আরো কোনো থাকে পার্সোনালি আমাকে ফেসবুকে বা আমাদের ফেসবুক পেজ আছে একটা, সেখান থেকে অনেক ইনফরমেশন অ্যাভেল করতে পারবেন, আমাকেও রিচ করতে পারবেন। অর্থাৎ মানে আমি কখনো বিরক্ত হই না, যেভাবে পারেন আমার কাছ থেকে ইনফরমেশন নিতে হবে। জি জামিল ভাই। সৌরভ ভাইয়ের কাছে সিপিএ ইউএসএ কি এখান থেকে করা যায়? চিটাগাং থেকে, মানে বাংলাদেশ থেকে করা যায়? এক্সাম দিতে হবে ইন্ডিয়া থেকে। আচ্ছা, প্রিপারেশন নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, সিপিএ, হ্যাঁ, ইউএসএ ইন্ডিয়াতে 5টা সেন্টার সম্ভবত আছে, ওখানে যে কোনো একটা দিতে হবে। জি, এটাও ছিল না, কলকাতা আছে, কোভিড এর কারণে এটা 2020 তে অ্যাভেল করছে, আগে ছিল না। এটা যখন ওনারা দেখলেন যে ইন্ডিয়াতে পার্টিসিপেন্ট খুব বেশি হচ্ছে, অনেক বেশি, এরপরে সিদ্ধান্ত নিয়েছে যে ইন্ডিয়াতেই হবে। আদারওয়াইজ এটা দুবাই যাইতে হতো মিনিমাম। মিডল ইস্টে 4টা সেন্টার আছে, ইন্ডিয়াতে 5টা। আর বাংলাদেশে বসে আপনি প্রিপারেশন নিতে পারবেন, সেটা নিয়ে কোনো বাধা নাই। বাট ওদের অ্যাডমিশন প্রক্রিয়াটা একটু ডিফিকাল্ট, অনেক খোঁজ খবর, একটু এক্সপার্ট ওপিনিয়ন লাগে আর কি, ইচ্ছা মতো অ্যাডমিশন নেওয়া যায় না। ওদের আবার স্টেট ভিত্তিক, তো ওদের ইনস্টিটিউট তো মানে 52টা স্টেটে 52 রকমের রুলস, কোন স্টেটের সাথে আমার ক্রাইটেরিয়া ম্যাচ করে এগুলো নিয়ে একটু সার্চিং করে তারপরে ই করতে হয়, আর একটু এক্সপেন্সিভ করাইতে হয়, অনেক ঝামেলা আছে। পাওয়া যায়, সমস্যা নেই। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে
ডিসকাশনটা চালিয়ে নেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ।